শোনো না গো, আমাদের গান ও ভালোবাসার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ। আর গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট করে শেয়ার করে দিও প্লিজ। ধন্যবাদ। আমি পারবো না, এখনই দম বন্ধ হয়ে আসছে। আমি কিছুতেই অন্য কাউকে বিয়ে করতে পারবো না। এই বিয়ে করলে আমি মারা যাব। প্লিজ তুমি কিছু একটা করো, নয়তো আমাকে গলা টিপে মেরে ফেলো। আমি তোমাকে ছাড়া অন্য কাউকে ভালোবাসতে পারবো না। কান্না করতে করতে বিয়ের সাজে বলে ওঠে ছোঁয়া। ঋষির চোখ থেকেও অনবরত রক্তের নোনা জল কপাল বেয়ে গড়িয়ে পড়ছে। ঋষি বুকে পাথর চেপে রেখে ছোঁয়ার কাঁধ শক্ত করে ধরে, তোমাকে পারতেই হবে ছোঁয়া, তোমার সাথে জড়িয়ে আছে তোমার বাবার সম্মান। ছোঁয়া অসহায় চোখ তুলে তাকায়, ভেজা গলায় বলল, আমাকে পাশের রাস্তা থেকে বিষ এনে দিতে পারবে? আমার শেষ ইচ্ছেটা পূরণ করো। আমি তোমাকে ছাড়া অন্য কাউকে স্বামী হিসেবে মেনে নিতে পারবো না। আমি সত্যি সত্যি মরে যাব। আমাকে দূরে ঠেলে দিও না। ঋষি এদিক ওদিক তাকিয়ে নিজেকে সংযত করলো। ছোঁয়ার চোখের জল মুছে দিয়ে বলল, তুমি কি আমার সাথে যেতে চাও? তুমি চাইলে এখনই তোমাকে নিয়ে যাব, কোনো বাধা মানব না। আমরা পালিয়ে দূর দেশে চলে যাব। ছোঁয়া কান্না চোখে ঋষির দিকে তাকায়, চোখ থেকে গড়িয়ে পড়ছে অনবরত জল। কষ্টমাখা ভেজা গলায় বলল, আমি এমন কোনো কাজ করব না। আমি তোমাকে আর কারোর সামনে ছোট করতে পারবো না। আমি এমনটা কিছুতেই চাইবো না, আর তোমাকেও করতে দিব না। প্লিজ ছোঁয়া, একবার ভেবে দেখো, তোমাকে ছাড়া আমি নিজেও ভালো নেই। আমিও কিছুতেই মেনে নিতে পারছি না। ছোঁয়া ভেজা গলায় বলল, আমাকে একটু শক্ত করে জড়িয়ে ধরবে প্লিজ। এতটাই শক্ত করে ধরবে যেন অন্য কারো আলিঙ্গনে তোমার ছোঁয়া হারিয়ে না যায়। আমি তোমার ছোঁয়া হয়ে থাকতে চাই। ঋষি কোনো জবাব না দিয়ে ছোঁয়াকে শক্ত করে জড়িয়ে ধরে। ছোঁয়া ঋষির স্পর্শ পেয়ে হাউ মাউ করে কান্না শুরু করে। তাদের ভালোবাসার সাক্ষী দুজনে চোখের জল। ছোঁয়া ঋষির বুকে মুখ লুকিয়ে কষ্টমাখা ভেজা গলায় বলল, আমাকে প্লিজ একটু বিষ এনে দাও। আমি তোমার স্পর্শ ভুলতে পারবো না। তোমার ছোঁয়া তোমাকে ছাড়া কোথাও যেতে পারবে না। তুমি তোমার ছোঁয়াকে আটকাও। আমি তোমায় খুব ভালোবাসি। ঋষি কোনো জবাব দিচ্ছে না। ছোঁয়াকে শক্ত করে জড়িয়ে ধরে চোখের জল ফেলে যাচ্ছে। ছোঁয়াকে এতটাই শক্ত করে জড়িয়ে ধরেছে, কেউ তাদের আলাদা করতে পারবে না। অতিরিক্ত কান্না করার জন্য কথাও বলতে পারছে না। ঋষি কথা বলার বাকশক্তি হারিয়ে ফেলেছে। ছোঁয়া আষ্টে পিষ্টে আরও শক্ত করে ঋষিকে জড়িয়ে ধরে। এটাই তার শেষ জড়িয়ে ধরা। আর কোনো দিন ঋষি তার সামনে আসবে না। ঋষি অসহায় কষ্টমাখা ভেজা গলায় বলল, তুমি কেন নিজেকে দুর্বল ভাবছ? মারা যাওয়ার কথা বললে আমি নিজেই মারা যাব। তোমাকে ভোলা আমার পক্ষে অসম্ভব। তুমি যদি আর একবার মারা যাওয়ার কথা বলো, তাহলে আমি এখনই নিজেকে শেষ করে দেব। তোমার একা কষ্ট হচ্ছে, আমার কোনো কষ্ট হচ্ছে না। আমি এই বিচ্ছেদ কিছুতেই মেনে নিতে পারছি না। আমাদের ভালোবাসা কি অসমাপ্তই থেকে যাবে? ছোঁয়া ভেজা গলায় বলল, প্লিজ কিছু একটা করো। আমি তোমার প্রতি আমার আসক্ত কমবে না। সুখী হও ছোঁয়া। আদৌ সুখী হওয়া সম্ভব? তোমাকে ছাড়া আমি কিভাবে সুখী হব? বিধাতার নামে আমার সুখ তোমায় দিলাম, আমার সবটুকু সুখ তোমায় লিখে দিলাম। স্বামী সোহাগী হও। আমি কিছুতেই সুখী হতে পারবো না। তুমি চারিদিকে উৎসবের আমেজ। বর এসে পড়েছে। ছোঁয়ার বান্ধবীরা ছোঁয়াকে টানছে। অন্যদিকে ঋষির বেস্ট ফ্রেন্ড অর্পণ ঋষিকে টানছে। কেউ কাউকে ছাড়ছে না। দুজনেই আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে আছে। অনেক কষ্টে দুজনকে আলাদা করে। অর্পণ ঋষির হাত ধরে টানতে টানতে নিয়ে যায়। ছোঁয়া এক দৃষ্টিতে ঋষির দিকে তাকিয়ে আছে। ভালোবাসার মানুষের দিকে তাকিয়ে চোখের জল ফেলে যাচ্ছে। একসময় ভালোবাসার মানুষ চোখের আড়াল হয়ে যায়। ছোঁয়াকে টানতে টানতে বিয়ের পিঁড়িতে নিয়ে আসে। ঋষি রাস্তায় এসে প্রাণপ্রিয় বন্ধু অর্পণকে ধাক্কা দিয়ে নিজের থেকে সরিয়ে দেয়। ঋষি অর্পণের দিকে অগ্নি দৃষ্টি নিক্ষেপ করে বলল, আমার ধারের কাছে আসার চেষ্টাও করবি না। আমি কখন কি করে ফেলবো জানা নেই। ঋষি এক প্রকার হুমকি দিয়ে সেখান থেকে চলে যায়। অর্পণ ঋষির কথা গায়ে লাগায় না। ঋষি এক প্রকার হুমকি দিয়ে সেখান থেকে চলে যায়। অর্পণ ঋষির কথা গায়ে লাগায় না। ঋষি যা বলছে তা তার মন থেকে বলেনি, মনের ভিতর জমে থাকা ক্ষোভ আর ঘৃণা নিয়ে বলেছে। অর্পণ ঋষির পিছনে পিছনে যেতে থাকে। মেন রাস্তায় পাহাড়ি রকমের গাড়ির চলাচল। ভুলবশত কিছু করতে পারে, সে ভয়ে অর্পণ কিছুতেই ঋষিকে একা ছাড়বে না। ঋষি এক ধ্যানে হেঁটে যাচ্ছে। অর্পণের হাঁটার শব্দ ঋষির কানে আসছে। ঋষির মন বলছে এখন অর্পণকে কষিয়ে কয়েকটা থাপ্পড় বসাতে। প্রায় 1 কিলোমিটার হেঁটে আসে ঋষি।
হাঁটতে হাঁটতে পা চিনচিনে ব্যথা করছে, তবুও হেঁটে যাচ্ছে। দূর পথে সে একটা রিক্সা চোখে পড়ে। ঋষি রিক্সায় উঠে বসে। রিক্সা চলতে শুরু করলে মানা করে দেয়। অর্পণ দৌড়ে এসে রিক্সায় ওঠার পর রিক্সা চলতে শুরু করে। ঋষি অর্পণের হাত চেপে ধরে ভেজা গলায় বলল, আজ থেকে অন্য কারো হয়ে গেল। আমি তাকে দেওয়া কথা রাখতে পারলাম না। আমি একজন ব্যর্থ প্রেমিক। ছোঁয়ার চোখে আমি অপরাধী হয়ে গেলাম। আমাকে কোনোদিনও ক্ষমা করবে না। অর্পণ কি বলে সান্ত্বনা দেবে কিছুই খুঁজে পাচ্ছে না। ঋষিকে না দেখলে অর্পণ জানতে পারতো না ছেলেরা এইভাবে কাঁদে। কিছু সময় পর ঋষির চোখে জল মুছে কষ্টমাখা কণ্ঠে বলল, ছেলেদের কাঁদতে নেই, আমি কেন কান্না করছি? আমার কোনো কিছুই ভালো লাগছে না। আমার ভীষণ কষ্ট হচ্ছে। আত্মহত্যা মহাপাপ জেনেও সুইসাইড করতাম, কিন্তু আমার মা বাবাকে দেখবে কে? আমি ছাড়া তাদের যে কেউ নেই। আমি ছাড়া আমার বোনের আবদার পূরণ কে করবে? আমার বোন জানতে পারলে খুব কষ্ট পাবে। অর্পণ ঋষিকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, আমরা তোদের বাসায় এসে পড়েছি। আমি আজ মতিঝিল যাব না, তোর সাথে থাকবো। ঋষি হাসার চেষ্টা করে বলল, ভয় নেই, আমি কোনো ভুল পদক্ষেপ নিব না। আমাকে একটু একা থাকতে দিবি? আমার খুব কষ্ট হচ্ছে রে। একা থাকলে হয়তো কিছু কষ্ট কমবে। অর্পণ জানে ঋষিকে একা ছাড়া যাবে না, তবুও ঋষির চোখ রাঙানো দেখে একা রেখে চলে আসে। রাতের আধারে ঋষি নিজের রুমে চোরের মতো প্রবেশ করে। রুমের লাইট অন করতে বিছানার উপর নিজের বোনকে দেখে ঘাবড়ে যায়। কিছু বলতে নিবে তার আগে নিজের বোন এসে বলল, তুই এই কাজ কিভাবে করলি? তুই আমার ফ্রেন্ডের সাথে প্রেম করিস, আমি জানি না। ঋষি বোনের রাগ দেখে বুঝতে পারে তার বোন তার প্রতি রেগে আছে। বুকে পাথর চেপে রেখে হাসার চেষ্টা করে বলল, এইসব আবল তাবল কি বকছিস? তোর মাথা খারাপ হয়ে গেছে? আর তুই আমার রুমে কেন? যা, তোর রুমে যা। তুই কেন আমার কাছ থেকে সব কিছু লুকোতে চাইছিস? আমি সেখানে উপস্থিত ছিলাম। তুই সেখান থেকে কই গেছিলি? তোর ফোন বন্ধ কেন? তোকে আমি কতবার ফোন দিয়েছি। ছোঁয়ার ভালোবাসা কিভাবে ছাড়তে পারলি? ঋষি বোনকে কাছে টেনে বলল, আমার বোন দেখে অনেক বড় হয়ে গেছে। ভালোবাসলে যে পেতে হবে এমন কোনো সংবিধান নেই। তুই ছোঁয়ার বাবাকে বোঝাতে পারতি। ছোঁয়ার বাবার কাছে 1 বছর সময় চেয়ে নিতে। তুই মাত্রই মাস্টার্স দিয়েছিস। 1 বছর ছোঁয়া তোর জন্য অপেক্ষা করতে পারলো না? ঋষি নিজের চোখের জল মুছে নেয়। কেন চোখে আজ এত জল আসছে ঋষির জানা নেই। বুকে হাজারো কষ্ট চাপা দিয়ে মলিন কষ্ট মাখা কণ্ঠে বলল, ছোঁয়া বড় মেয়ে, তার ছোট আরো 3টি বোন আছে। তার বিয়ের জন্য তার ছোট বোনের বিয়ে আটকে আছে। এমন অবস্থায় কি করা উচিত? আমার জন্য অপেক্ষা কিভাবে করবে বল? অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে ক্ষোভ নিয়ে বলল, ছোঁয়ার ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড থেকে আমাদের ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড অনেক ভালো। আমরা ভালো ফ্যামিলি থেকে বিলং করি। আমাদের এত বড় বাড়িতে ছোঁয়ার জায়গা হতো না, না খেয়ে মারা যেত। কোনো বাবা মাই চায় না তার মেয়েকে বেকার ছেলের হাতে তুলে দিতে। আমি তো বেকার, নাকি তোর ভাই বলে সেটাও তোর চোখে পড়ছে না? দেখ, আমি হাসছি, আমার কোনো কষ্ট হচ্ছে না। তুই কেন কান্না করছিস? ভেজা গলায় বলে উঠল। ঋষি জানে তার বোন তাকে কতটা ভালোবাসে। ছোটবেলায় ঋষি অসুস্থ হলে কষ্ট সে পেত। ঋষি কান্না করলে সেও কান্না করত। মা বকা দিলে সে কান্না করত। ঋষি নিজের কষ্ট আড়াল করতে চাইছে, কিন্তু বোনের ভালোবাসার কাছে হেরে যাচ্ছে। জড়িয়ে ধরে বলতে ইচ্ছে করছে, তোর ভাই হেরে গেছে জীবন যুদ্ধে বোন। ভেজা গলায় বলে উঠল, তোর চোখে জল কেন? তুই কেন ছোঁয়ার জন্য কষ্ট পাচ্ছিস? ছোঁয়া তার বাবাকে বলে সব ঠিক করতে পারতো। ঋষি কষ্ট মাখা ভারী গলায় ক্ষোভ নিয়ে বলে উঠল, রুম থেকে চলে যা, আমাকে কিছু সময় একা থাকতে দে। আমার ভীষণ কষ্ট হচ্ছে, প্লিজ আমাকে একা থাকতে দে। ঋষি সারা রাত অতিবাহিত করে নির্ঘুমে। ঘুমের 2টো মেডিসিন খাওয়ার পরেও চোখের পাতায় ঘুম নেই। ছোট চোখের মণিচোরা শুধু ছোঁয়ার ভালোবাসায় খুঁজে চলেছে। সারা রাত কেটে যায় নিকোটিনের ধোঁয়ায়। যে ছেলে নিকোটিনের ধোঁয়া সহ্য করতে পারতো না, আজ তার হাতের মাধ্যমে নিকোটিনের ধোঁয়া বের হচ্ছে। এক রাতের ভাগ্য মানুষকে কোথা থেকে কোথায় নিয়ে যায়। ভার্সিটির কৃষ্ণচূড়া গাছের নিচে নীরবে নির্ভীতে বসে আছে 3 জোড়া চোখ। সকলের অসহায় দৃষ্টি তাকিয়ে আছে ছোঁয়ার দিকে। স্তব্ধতা বিরাজ করছে 4 জনের মাঝে।
ছোঁয়ার চোখ থেকে টুপ করে দুফোঁটা অশ্রু কপাল বেয়ে গড়িয়ে পড়ল। ছোঁয়া ভার্সিটি থেকে না গেলে হয় না? তুই না থাকলে আমরা কিভাবে অকারণে হাসবো? তোর হাসি আমাদের সকলের মন ছুঁয়ে যায়। তিথি মুখ গোমরা করে বলে উঠল। অর্পি তিথির কথা কেড়ে নিয়ে পড়ল। এখান থেকে চলে যাওয়া ভালো। এখানে থাকলে শুধু শুধু ছোঁয়া কষ্ট পাবে। এখানে না থাকাটাই বেটার মনে হয়। আমরা আস্তে আস্তে তোর কথা ভুলে কষ্ট কমাতে পারবো, কিন্তু তুই পারবি না ছোঁয়া। তিথি কর্কশ কণ্ঠে ক্ষোভ নিয়ে পড়ল। দাদিমাদের মতো কথা বলবি না অর্পি। তুই যদি আর একটা কথা বলিস তোকে লাথি দেবো। ছোঁয়া চোখের জল মুছে ঠোঁট ভিজিয়ে নেয়। ভেজা গলায় কষ্টমাখা কণ্ঠে বলল, না তিথি, এখানে আমি থাকতে পারবো না। আমি এখানে থাকলে ঋষি নিজের জীবনে এগিয়ে যেতে পারবে না। আমি চাই না আমার জন্য ঋষি কষ্টে থাকুক। আমি তার কষ্ট। তিথি ছোঁয়ার কথা শেষ করতে দিল না। ছোঁয়ার মুখের উপর বলে উঠল, আমার সাথে কথা বলার চেষ্টা করবি না, একদম নাটক করবি না। সব ছেলেরা এক হয়, প্রথমে বড় বড় কথা বলে প্রেমের জালে ফাঁসায়, কাজের সময় লেজ গুটিয়ে পালিয়ে যায়। এর জন্য আমি ছেলেদের বিশ্বাস করি না। প্রকৃতি এবার নীরবতা ভেঙে চোখ পাকিয়ে রাগী গলায় বলল, তিথি, আমার ভাইয়ার নামে একটাও বাজে কথা বলবি না। আমার ভাই ছোঁয়াকে মাঝপথে রেখে চলে আসেনি, বরং ছোঁয়া আমার ভাইকে দুঃখের সাগরে রেখে চলে গেছে। আমি চিন্তাই করতে পারছি না তোদের চিন্তা ধারণা এতটা নির্মম। প্রকৃতি তোর কাছ থেকে শুনতে চাইনি তোর ভাই কেমন। আমি ভালো করেই জানি তোর ভাই কেমন। সবার চোখে পর্দা পড়াতে পারলেও আমার চোখের সামনে পরিমাণ পর্দা বসাতে পারবে না। প্রকৃতির মন যাচ্ছে তিথির গায়ে ঠাস ঠাস করে কষিয়ে কয়েকটা থাপ্পড় বসাতে। ছোঁয়ার ওপর রাগ হচ্ছে, পাশে ছোঁয়া বসা, লাথি দিয়ে বলতে ইচ্ছে করছে, সত্য কথা সবার সামনে বলতে ভয় পাচ্ছিস? তোর জন্য আমার ভাই তোর পরিবারের সাথে দিনের পর দিন যুদ্ধ করে গেছে। ছোঁয়া প্রকৃতির চোখে তাকিয়ে বুঝতে পারে সবটা। ছোঁয়া তিথির হাত ধরে বলল, তোরা সবাই ভুল ভাবছিস। ঋষি আমাকে পাওয়ার জন্য অনেক চেষ্টা করছে, আমার পরিবারের কাছে অনেক অপমানিত হয়েছে। অর্পি দর্শকের মতো তাদের কথোপকথন শুনে যাচ্ছে। অর্পির মুখে কোনো কথা নেই। তিথি মোবাইল রেখে বলল, কি এমন করেছে তোর ঋষি যার জন্য তুই আমাদের সাথে এমন ব্যবহার করছিস? প্রকৃতি ভাই হয় সেজন্য তার গায়ে লাগে, তোর গায়ে লাগে কেন? বল, কি করেনি? আমাকে পাওয়ার জন্য আমার বাবার পায়ে ধরে একটা বছর ভিক্ষা চেয়েছিল। আমার মায়ের কাছ থেকে একাধিক অপমান থাপ্পড় খাওয়ার পরেও আমাকে হারাবে বলে আমার বাবার পা ছাড়েনি, শুধু একটা বছর ভিক্ষা চেয়েছে। আমি কিভাবে তার অপমান সহ্য করব? আমি কিছুতেই অপমান মেনে নিতে পারিনি। ছোঁয়া কোনো কথা না বলে নিজের ব্যাগ নিয়ে সেখান থেকে প্রস্থান করলো। পিছন থেকে অর্পি ডেকে যাচ্ছে। অর্পির কথা প্রকৃতির কান অবধি পৌঁছালেও প্রকৃতি সেখানে দাঁড়ায়নি। প্রকৃতির দৌড়ে গেটের কাছে আসে, চোখের জল মুছে রিক্সা নেয়। রিক্সা করে বাড়িতে ফিরে আসে। কোন বোনই তার ভাইয়ের অপমান সহ্য করতে পারে না? কোনো বোনই তার ভাইয়ের অপমান সহ্য করতে পারে না। সেখানে থাকলে তার প্রাণপ্রিয় বান্ধবীদের কথা সহ্য করতে পারবে না। সেই জন্য প্রকৃতি সেখান থেকে চলে আসা। ঋষি 2 দিন তার রুম থেকে বের হয়নি। আজ রাতে খাবারের জন্য নিচে নামে। ঋষিকে দেখে প্রকৃতির চোখে জল টলমল করতে লাগলো। ঋষির চোখের নিচে কালো দাগ পড়েছে। যে ছেলে নিজের স্কিন মেয়েদের মতো যত্ন দিত, আজ তার এমন অবস্থা। চোখ দুটো লাল রক্তবর্ণের মতো। ঋষির এমন অবস্থা দেখে ঋষির বাবা মুখের খাবার শেষ করে বলল, ঋষি, তোমার এমন অবস্থা কেন? তুমি কি নেশা জাতীয় কোনো দ্রব্য সেবন করো? ঋষি ছলছল চোখে কষ্ট লুকিয়ে রেখে বলল, না বাবা, মাথা ব্যথার জন্য রাতে ঘুমাতে পারিনি। দিনে ঘুমানোর চেষ্টা করলাম, ঘুম চোখের পাতায় আসলো না, সেই জন্য চোখ লাল দেখাচ্ছে। শাওয়ার নিলে হয়তো ঠিক হয়ে যাবে। ঋষির মা পরোটা দিতে দিতে বলল, আমাদের কাছ থেকে কী লুকাচ্ছিস? 2 দিন হলো খাবার টেবিলে আসিস না, রুমের দরজা লাগিয়ে রেখেছিস। আমি তো রুমের দরজা নক করলেও খুলিস না, কি হয়েছে? ঋষি কিছু বলার আগেই প্রকৃতি বলল, মা, ভাইয়ার কিছু হয়নি। আমি তাদের ডিয়ার দিয়েছিলাম সে যেন 2 দিন রুম থেকে বের না হয়, আর 2 দিন তোমাদের সাথে কোনো যোগাযোগ করতে পারবে না। ঋষি বোনের দিকে তাকিয়ে মুচকি হাসার চেষ্টা করলো।
কিন্তু হাসিটা বের হলো না। দীর্ঘ একটা শ্বাস নিয়ে নিজেকে ঠিক করার চেষ্টা করলো। প্রকৃতি ভাইয়ের হাতে হাত রাখে, চোখের ইশারায় বুঝিয়ে বলে, আমি থাকতে তোকে কষ্ট পেতে দিব না। আমি সব সময় তোর পাশে আছি। খাবারের পর প্রকৃতি ঋষির রুমে আসে। সমস্ত রুম অন্ধকার। ঋষি বারান্দায় দাঁড়িয়ে সিগারেট খাচ্ছে। প্রকৃতি ধীর পায়ে বারান্দায় এসে দাঁড়ায়। সিগারেটের ধোঁয়া সহ্য করতে না পেরে প্রকৃতির কাশি হয়। পিছন ফিরে প্রকৃতিকে দেখে ঋষি সিগারেটটা হাত থেকে ফেলে দেয়। রুমে এসে তাড়াতাড়ি ফ্যান অন করে। ফ্যানের বাতাসে নিকোটিনের ধোঁয়া তাড়াতাড়ি উধাও হয়ে যাবে। প্রকৃতি কাঁচতে কাঁচতে বলল, ভাইয়া, তুই সিগারেট খাচ্ছিস? তোর এমন অধপতন আমি দেখতে পারবো না। ঋষি প্রকৃতির কথায় রেগে বলে, ভারী গলায় বলল, তুই আমার রুমে কেন? এখনই বেরিয়ে যা রুম থেকে। কারো রুমে ঢুকতে হলে পারমিশন লাগে, সেই জ্ঞানটাকে কি হারিয়ে ফেলছিস? তুই অন্যের রাগ আমার উপর দেখাতে আসবি না। তুই যদি সিগারেট খেতে পারিস, আমিও আজ থেকে সিগারেট খাবো। ঋষি প্রকৃতির কথায় রেগে গেল, ভারী গলায় বলল। প্রকৃতির কথা শুনে ঋষির মাথায় রক্ত চেপে বসে। প্রকৃতির গালে কষিয়ে একটা থাপ্পড় বসে দেয়। প্রকৃতির ফর্সা গাল মুহূর্তের মাঝেই লাল বর্ণ ধারণ করে। প্রকৃতি কান্না করতে করতে বলল, শুধু তোর একার কষ্ট হচ্ছে, আমার কোনো কষ্ট হচ্ছে না। তোকে আমি এমন অবস্থায় দেখতে পারবো না। তুই ছোঁয়াকে ভুলে যা। যাকে একবার মন থেকে ভালোবাসা যায় তাকে হাজার চেষ্টা করলেও ভোলা যায় না। আমি তাকে কখনোই ভুলতে পারবো না। আমার পক্ষে ছোঁয়াকে ভোলা অসম্ভব। প্রকৃতি কি বলবে বুঝতে পারছে না। প্রকৃতি জানে ভালোবাসার মানুষকে ভোলা সহজ নয়। ভালোবাসার মানুষ যতই কষ্ট দিক, কখনো তাকে শাস্তি দেওয়া যাবে না। তাকে সেখানে ভুলে যাওয়া অসম্ভব। প্রকৃতি নিজের বুদ্ধি খাটিয়ে বলল, তোর জন্য ছোঁয়া ভালো নেই। ছোঁয়া তোর জন্য কষ্ট পাচ্ছে। তুই যত নিজেকে কষ্ট দিবি, ছোঁয়া ততই কষ্ট পাবে। তুই ছোঁয়ার জন্য হলেও নিজেকে পরিবর্তন করার চেষ্টা কর ভাইয়া। আমার জন্য ছোঁয়া কেন কষ্ট পাবে? আমার সমস্ত সুখ ওর নামে লিখে দিয়েছি। তোর যেমন কষ্ট হচ্ছে, ছোঁয়ারও তেমন কষ্ট হচ্ছে। তোর এমন অবস্থার জন্য ছোঁয়া নিজেকে দায়ী করছে। সেজন্য ছোঁয়া নিজের জীবনে এগিয়ে যেতেও পারছে না। তুই যদি নিজের জীবনে এগিয়ে যেতে পারিস, তাহলে ছোঁয়া নিজের জীবনে এগিয়ে যাবে। আমাকে নীতির বাক্য না বলে তোর রুমে যা, অনেক রাত হয়ে গেছে। আমি এখন ঘুমোবো। ঋষি প্রকৃতিকে এক প্রকার টেনে রুম থেকে বের করে দেয়। দুটো ঘুমের মেডিসিন খেয়ে ফোনের ওয়ালপেপারে ছোঁয়ার পিক দেখতে দেখতে ঘুমিয়ে পড়ে। এভাবে কেটে যায় 1 মাস। পরিস্থিতি স্বাভাবিক না হলেও সবটাই স্বাভাবিক। ছোঁয়া ভার্সিটিতে আসে না। পরীক্ষার সময় হলে শুধু পরীক্ষা দিবে। ফোনে কথা হয় রেগুলার। ছোঁয়া শ্বশুর শাশুড়ি নিয়ে খুব ভালো আছে। প্রকৃতি, অর্পি আর তিথি পিছনে বসে প্রকৃতি মেসেঞ্জারে আড্ডা দিয়ে যাচ্ছে। স্যারদের নামে যত বাজে কথা আছে সব বলছে। হুট করেই প্রকৃতি উচ্চস্বরে হেসে ফেলে। স্যার প্রকৃতির সামনে এসে দাঁড়ায়। প্রকৃতির সেদিকে খেয়াল নেই। একদিনে ফোন চালিয়ে যাচ্ছে। স্যার প্রকৃতির ফোন কেড়ে নেয়। প্রকৃতি উপরের দিকে তাকিয়ে স্যারকে দেখেই কয়েকটা শুকনো ঢোক গিলে। প্রকৃতি কিছু বলার আগেই পুষ্প স্যার রাগী গলায় বলে ওঠে, ক্লাস শেষে ফোন নিয়ে যাবে, ততক্ষণ ফোনটা আমার কাছে থাকবে। ভার্সিটির সব থেকে রাগী ভয়ঙ্কর স্যার পুষ্প স্যার। পুষ্প স্যার ছাত্রছাত্রীদের আতঙ্কের অপর নাম। গায়ের রং কিছুটা চাপা, যাকে উজ্জ্বল শ্যামবর্ণের অধিকারী বললেও ভুল হবে না। মুখে সব সময় খুঁচা খুঁচা দাড়ি স্টাইল করে রাখে। ভার্সিটিতে একমাত্র অবিবাহিত স্যার উনি। ভার্সিটির রুলসের ব্যাপারে ভীষণ সিরিয়াস। ইনকোর্স পরীক্ষা না দিলে ফেল করিয়ে দেয়। ছাত্রছাত্রী পারে না তাকে পিটাতে। মাঝে মাঝে মন বলে পিটিয়ে ভার্সিটির কৃষ্ণচূড়া গাছের ডালে ঝুলিয়ে রাখতে। ক্লাস শেষে সবাই চলে যায়। প্রকৃতির জন্য ক্যাফেটেরিয়ামে অপেক্ষা করছে তিথি, অর্পি। ধীর পায়ে প্রকৃতি পুষ্প স্যারের সামনে যায়। কাঁপা কাঁপা গলায় বলল, স্যার, আমার ফোনটা দেন, আমি বাসায় যাব। পুষ্প স্যার ছোঁয়ার দিকে না তাকিয়ে বলল, ক্লাসে ফোন ইউজ করা নিষেধ থাকা সত্ত্বেও ইউজ করার কারণ কি? সারাদিন মেসেঞ্জারে মেসেজ আসতেই থাকে। অল টাইম ফেসবুকে মুখ লুকিয়ে থাকো, তা পরীক্ষার খাতায় প্রমাণ দিচ্ছে। প্রকৃতি জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নেয়। ভয়ে ভয়ে ভেজা বিড়ালের মতো বলল, স্যার, এমন ভুল আর হবে না। প্লিজ আমাকে এবারের জন্য ফোনটা দিয়ে দেন। স্যার প্যান্টের পকেট থেকে প্রকৃতির মোবাইল বের করে মোবাইলে প্রকৃতির হাতে দিবে, তার আগে ফোন আবার নিজের কাছে নিয়ে আসে।
গম্ভীর কণ্ঠে বলে উঠল। ফোনের পাসওয়ার্ড কি? আমিও দেখি কার সাথে সারাদিন কথা বলো। প্রকৃতির মাথায় বাজ ভেঙে পড়ে। স্যারকে নিয়ে কতই না খারাপ কথা বলেছে, কিভাবে স্যারকে ফোনের পাসওয়ার্ড দিবে? প্রকৃতি আবারও বলে উঠল। স্যার, আমি ফোনের পাসওয়ার্ড ভুলে গেছি, দেন আমি খুলে দিচ্ছি। স্যার মুচকি এসে বলল। মিথ্যে কথাও গুছিয়ে বলতে পারো না। পাসওয়ার্ড ভুললে তুমি কিভাবে খুলবে? প্রকৃতি জিভায় কামড় দিয়ে। না মানে আসলে স্যার আমি পাসওয়ার্ড বলতে পারবো না। রাগী গলায় বলল। ফোনের পাসওয়ার্ড বলো, না হলে বলে দিব তুমি ছেলেদের সাথে রিকশায় ঘুরে বেড়াও। প্রকৃতি মিহি কণ্ঠে বলল। স্যার মোবাইল দেন, আমি খুলে দিচ্ছি। তুমি মুখে বলো আমি খুলছি। কুত্তার বাচ্চা। স্যার মুহূর্তের মাঝে চিৎকার করে প্রকৃতির দিকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করেন। হোয়াট? স্যার আপনাকে বলিনি, ফোনের পাসওয়ার্ড বলেছি। আই নো তুমি আমাকে বলনি, কিন্তু একজন সুস্থ মানুষের ফোনের পাসওয়ার্ড কখনো এমন হতে পারে না। ক্যাফেডিয়ামে এক ধ্যানে বসে আছে প্রকৃতি। তিথি অর্পি একধারে গল্প করে যাচ্ছে। প্রকৃতির মাথায় ঘুরঘুর করছে কিছুক্ষণ আগের ঘটনা স্মরণ করে। বুকের মাঝে প্রবল স্রোতের ধারা বয়ে যাচ্ছে। রাগে লজ্জায় সুইসাইড করতে ইচ্ছে করছে। তিথি প্রকৃতিকে ধাক্কা দিয়ে বলল। পুষ্প স্যারের কথা ভাবছিস? পুষ্প স্যার তোকে মুরগি বানিয়ে রেখেছিল নাকি? আমরা তোকে মুরগি হতে দেখতে পারলাম না, স্যার মানা করে দিচ্ছে যেতে। আমি ভেবেছিলাম ভিডিও করলে ফেসবুকে ছেড়ে দেবো। তিথির কথায় নাকের ডগায় রাগ উঠে যায়। প্রকৃতি রাগী গলায় বলল। আমি ওই পুষ্পের বাচ্চাকে ছাড়বো না। আমাকে অপমান করা, আমি তাকে নাকানি চুপানি না খাওয়াতে পারলে আমিও প্রকৃতি নয়। আমাকে দেখে মানসিক রোগী মনে হয়? আমার ফোনের পাসওয়ার্ড আমার যা ইচ্ছা তাই দিব, আপনার তাতে কি? পুষ্প স্যার প্রকৃতির দিকে ঝুঁকে বলল। তোমার গোবর মাথায় এর থেকে ভালো চিন্তা কখনো আসতে পারে আমার ধারণা ভুল প্রমাণিত হলো। তোমাকে মানসিক হসপিটালে নয়, পাগলা কুকুরের মাঝে ছেড়ে দেওয়া হবে। স্যার আপনি কিন্তু আমাকে। পুষ্প স্যার ভারী গম্ভীর কণ্ঠে বলল। আমাকে নিয়ে মেসেঞ্জার গ্রুপে এত বাজে কথা কিভাবে বলো? তোমার রুচি এতটাই খারাপ তুমি আমাকে রাস্তার গুন্ডার সাথে তুলনা করো? আমি লুচু লম্পট টাইপের স্যার না? একজন শিক্ষককে নিয়ে তোমার ধারণা এতটা নিম্ন? পুষ্প স্যার এতটাই রেগে আছে বলে বোঝানো যাবে না। নিজের নামে খারাপ কথা কেউ সহ্য করতে পারে না। পুষ্প স্যার এক পা দুই পা করে এগিয়ে যাচ্ছে। প্রকৃতি পিছিয়ে যাচ্ছে। সুযোগ বুঝে প্রকৃতি নিজের ফোন স্যারের হাত থেকে কেড়ে নিয়ে দৌড় দেয়। এক দৌড়ে পুষ্প স্যারের রুম থেকে চলে আসে। অর্পি কাটা খায় নুনের ছিটা দেওয়ার জন্য অসহায় কণ্ঠে বলল। তোর ক্লাস পুষ্প স্যার তোকে বদ্ধ ঘরে কিছু করেনি? যদিও পুষ্প স্যার ভালো, কিন্তু তুই তো পুষ্প স্যারের ওপর ফিদা। তোকে তো বিশ্বাস নেই কখন কি করে ফেলিস পুষ্প স্যারের সাথে। তাছাড়া পুষ্প স্যারও অনেক কিছু করতে পারে, বাড়িতে যে বউ নেই। অর্পি কথা শেষ হতেই উচ্চস্বরে হাসিতে গড়াগড়ি খাচ্ছে অর্পি তিথি। আশপাশেই অন্য ছেলেমেয়েরা তাদের দিকে ক্ষিপ্ত দৃষ্টিতে দেখছে। কিছু যায় আসে না অর্পি তিথি। প্রকৃতি বেচারা এবার কান্না করে দেয়। প্রকৃতির কান্না দেখে অর্পি তিথি চিন্তিত হয়ে যায়। তিথি চিন্তিত গলায় বলে। কি হয়েছে, কান্না করছিস কেন? প্রকৃতি ঠোঁট ভিজিয়ে বলল। স্যার সব জেনে গেছে, এখন আমার কি হবে? আমি কিভাবে মুখ দেখাবো? আমি পারবো না স্যারের সামনে যেতে। তিথি টেবিলে টুংটাং শব্দ করে বলল। গুড নিউজ, তার মানে পুষ্প স্যার জানে তুই পুষ্প স্যারকে ভালোবাসিস। যাক বাবা, ভালোই হলো। রাগী গম্ভীর স্যারকে দুলাভাই ডাকতে পারবো। মামা আরো সিঙ্গারা দেন, আর সব বিল প্রকৃতি দেবে। তিথি অর্পি খাবার অর্ডার করে টেবিল ভর্তি করে ফেলে। রাক্ষসের মতো গপাগপ খেয়েই যাচ্ছে। দেখে মনে হচ্ছে বনের ক্ষুধার্ত পশু দীর্ঘদিন খাবারের জন্য অপেক্ষা করেছে। প্রকৃতি তাদের থামতে বললে প্রকৃতির কথা কেউ কর্ণপাতই করছে না। রাক্ষসের মতো খেয়ে যাচ্ছে, একবারও প্রকৃতিকে খাবারের কথা বলছে না। প্রকৃতি মনে মনে বলল। আমি মাঝে মাঝে ভুলেই যাই এরা আমার বান্ধবী, আমাকে রেখে কিভাবে খাচ্ছে। পুরো কথা শোনার কোনো তাগিদই নেই এদের মাঝে। পাশের কাকিমাদের মতো তিল থেকে তাল করা এদের মহান কাজ। যখন এরা কাকিমা হবে তখন পুরো দুনিয়াতে কেউ কথা বলতে পারবে না। খাবার পর্ব শেষে যে যার মতো করে চলে যাচ্ছে। এইখানে থাকলে তাদের বিল দিতে হবে।
সেই জন্য কোনো কথা না বলে কেটে পড়েছে। তিথি তো বাচাল টাইপের মেয়ে, কথা না বলে থাকতেই পারে না। ক্যাফেডিয়ামের দ্বারের কাছে এসে নুনের ছিটা দিয়ে গেল। দুষ্টু হাসি দিয়ে বলল, দোস্ত চাপ নিস না, চিল কর চিল, সামনে আরো তোর পকেট খালি করব। কিছু বলার আগেই দৌড়ে তিথি সেখান থেকে চলে যায়। প্রকৃতি খাবারের বিল মিটিয়ে তিনজনের গোষ্ঠী উদ্ধার করতে করতে বাসায় ফিরে। অর্পণ আর ঋষি ছাদে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছে। নিকোটিনের ধোঁয়া বাতাসে উড়িয়ে দিচ্ছে। অর্পণ নিকোটিনের ধোঁয়া উড়িয়ে বলল, ঋষি, তুই এভাবে কতদিন থাকবি? বাসা থেকে বের হওয়া বন্ধ করে দিলি কেন? প্রায় 1 মাস হয়ে গেল তুই বাসা থেকে বের হচ্ছিস না। ঋষি মলিন হেসে মিহি কণ্ঠে বলল, বাহিরের জগৎ নিজের কাছে বিষাদময় লাগে। সমস্ত শান্তি হারিয়ে গেছে। বাইরে বের হলেই মনে পড়ে ছোঁয়ার কথা। তার হাতে হাত ধরে রাতের আকাশে তারা দেখেছি। হেঁটে হেঁটে এগিয়ে গেছি দিক থেকে দিগান্তর। সব কিছু পুড়ে পুড়ে আমাকে খায়। বুকের বাঁ পাশে চিনচিন ব্যথা শুরু হয়। ঋষির কাঁধে হাত রেখে বলল, তুই নিজেকে কাজে ব্যস্ত রাখার চেষ্টা কর। কাজে থাকলে নিজেকে মুভ অন করতে পারবি। সেজন্য পুরোদমে লেখাপড়া শুরু করেছে। আমাকে যেভাবেই হোক বিসিএস পরীক্ষায় ভালো ফল করতেই হবে। বাবার পাশে দাঁড়াতে হবে। বাবা অবসরের আগেই আমাকে একটা জব করতে হবে। শুধু বিসিএস এর জন্য বসে থাকলে চলবে না। মাস্টার্স কমপ্লিট করেছিস, কোম্পানিতেও ট্রাই কর, ভালো স্যালারি পাবি। পাশাপাশি প্রিপারেশন নিতে পারবি বিবিএস এর। একদম ঠিক বলেছিস। নিজেকে কাজের মাঝে ব্যস্ত রাখতে হবে। আমাকে মুভ অন করতেই হবে। আমার জন্য না হলেও, আমার মা বাবা বোনের জন্য হলেও আমাকে মুভ অন করতেই হবে। ইন্টারভিউ দিয়ে অফিস থেকে বের হওয়ার পথে ঋষির সাথে ধাক্কা লাগে অজানা কারো। ঋষি কিছু বলার আগেই মেয়েটি ঋষিকে কষিয়ে থাপ্পড় বসিয়ে দেয়। চেঁচিয়ে বলল, মেয়ে মানুষ দেখলে গায়ে পড়তে ইচ্ছে করে। তোদের মতো ছেলেদের জন্য আজ আমরা বের হতে পারি না। ঋষি মাথা নিচু করে বলল, ম্যাম, আপনি ভুল ভাবছেন। আমি ইচ্ছে করে আপনাকে ধাক্কা দিইনি। ফোনে কথা বলায় মগ্ন থাকার জন্য ভুলবশত হয়ে গেছে। মেয়েটি তেড়ে ঋষির দিকে আসে। ঋষি কথা না বাড়িয়ে চলে আসে। এতে মেয়েটি আরও রেগে যায়। মেয়েটি দৌড়ে ঋষির সামনে আসে। ঋষির হাত ধরে টানতে টানতে বাইরে নিয়ে আসে। ঋষি মেয়েটির ব্যবহার দেখে হতভম্ব। কি বলবে বুঝতে পারছে না। ঋষির পায়ে লাথি দিয়ে বলল, কান ধরে উঠবস করতে হবে, আমাকে ধাক্কা দেওয়ার শাস্তি পেতে হবে। ঋষি কোমল কণ্ঠে বলল, ম্যাম, এখানে সিনক্রেট করার চেষ্টা করবেন না। আমি মানছি আমার ভুল হয়ে গেছে। মানুষ মাত্রই ভুল। আজ আমার জায়গায় যদি আপনি থাকতেন। মেয়েটি হুঙ্কার দিয়ে বলল, ব্যাস, আপনার নীতিবাক্য আপনার কাছে রাখেন, আমাকে জ্ঞান দিতে আসবেন না। আপনি যদি আমার কথা না মানেন আমি আপনাকে খুন করব। আপনি সামান্য একটা ধাক্কা নিয়ে অনেক বড় সিনক্রেট করেছেন। আমার হাতে সময় নেই। আমাকে বাস ধরতে হবে। আপনার বাজে কথা শোনার মতো টাইম আমার হাতে নেই। মেয়েটি অগ্নি দৃষ্টি নিক্ষেপ করে বলল, আমি আজে বাজে কথা বলছি, অস্ত্রকে নিজ হাতে শাস্তি দেব। মেয়েটি ঋষিকে মারার জন্য হাত বাড়ালেই ঋষি হাত ধরে মেয়েটিকে ফ্লোরে ফেলে দেয়। কোনো কথা না বলে সেখান থেকে চলে আসে। তিথি প্রকৃতির কাঁধে মাথা রেখে বলল, প্রকৃতি, তোর ক্রাশটা সেই পুষ্প স্যারকে খালো স্যারকে অনেক কিউট লাগে। তুই তো অনেক ফর্সা, তোকে পুষ্প স্যারের সাথে যায় না। তুই বরং পুষ্প স্যারকে আমার হাতে তুলে দে। স্যারকে বিয়ে করে এমন পিটানি দেবো ভাবতে পারবি না। অর্পি আর চোখে তিথির দিকে তাকিয়ে বলল, তোর লজ্জা করে না? তুই অন্যের স্বামীর দিকে নজর দিস। প্রকৃতির মুখটা দেখ, একদম ছোট হয়ে গেছে। শিক্ষকদের পেটানোর কথা বলতে পারলি? হুম। অর্পিকে ধাক্কা দিয়ে বলল, তুই এখানে দাদিমাদের মতো কথা বলবি না। প্রকৃতির সামনে কিভাবে হলো? প্রকৃতির সাথে পুষ্প স্যারের বিয়ে হয়নি, আর তুই ওনাকে স্বামী বানিয়ে দিলি। ইনকোর্স না দিলে ফেল করিয়ে দেয়, তাকে না পিটিয়ে তোকে পেটাবো। বিয়ে হতে কতদিন? স্যার প্রকৃতির ভালোবাসা অ্যাকসেপ্ট করেছে, সেখানে আমরা তৃতীয় ব্যক্তি হয়ে কিভাবে থাকবো? প্রকৃতির ধৈর্যর বাঁধ ভেঙে যায়। প্রকৃতি হুঙ্কার দিয়ে বলে ওঠে, দুজনেই মুখ বন্ধ কর। তোদের মুখ থেকে বাজে কথা শুনতে ভালো লাগছে না। স্যারের সাথে আমি কেন প্রেম করতে যাব? আমি শেষে কি না বুড়ো স্যারের সাথে প্রেম করব? তোরাই ওই বুড়ো স্যারের সাথে প্রেম কর, আমি বুড়ো স্যারের সাথে প্রেম করতে পারবো না।
তিথি প্রকৃতির পিঠে একটা কিল বসিয়ে দিল। কুত্তা, সেদিন তুই বললি কেন স্যার তোর ভালোবাসা জেনে গেছে, তোকে মেনে নিয়েছে? আমি তোদের কখন বললাম? আমি কি বলেছি স্যার আমার ভালোবাসা মেনে নিয়েছে? তোরাই তো পাশের কাকিমাদের মতো ভেবে নিলি। বুঝিস কম, লুটিয়ে বেড়াচ্ছিস বেশি। আরে ইয়ার চিল চিল, প্যারা নিস না। বড় হলো কিন্তু স্যারটা জোস, ভার্সিটি রুলসের ব্যাপারে অনেক সিরিয়াস। প্রকৃতি মুচকি হেসে বলল, তবে আজ আমি স্যারকে ছাড় দিব না। আজ ক্লাসের মধ্যে বায়ু দূষণ ঘটাবি, বেশি বেশি করে মুলা কিনে খা। স্যারকে ক্লাসে টিকে থাকতে দিব না। আমাকে সেদিন অনেক অপমান করেছে। স্যার ভুলে গেছে এটা স্কুল কলেজ নাই, এটা ভার্সিটি। ভার্সিটির লিডারদের অপমান করলে তার কি ফল হতে পারে এবার দেখাবো। অর্পি বসা থেকে দাঁড়িয়ে বলল, আমি তোদের সাথে নেই। আমি কিছুতেই স্যারকে অপমান করতে পারবো না। আমি তোদের মতো অসভ্য নই। প্রকৃতি আর তিথি একসাথে বলে উঠল, আহা, আমাদের সভ্য অর্পি, বিটিএস লাভার অর্পি, কবে থেকে সভ্য জাতিতে পরিণত হলি রে? অর্পি নাকের ডগায় রাগ নিয়ে বলল, তোরা যাই বলিস, বিটিএসদের মতো বর পাওয়ার জন্য হাজার মেয়ে দিনরাত স্বপ্ন দেখে। মনে কর আমিও একজন তাদের মাঝে। কৃষ্ণচূড়া গাছের নিচে চোরের মতো দাঁড়িয়ে আছে প্রকৃতি। অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে পুষ্পসার অর্কিডে বসে আছে। প্রকৃতি শাস্তি হিসেবে এক পায়ে ভর করে দাঁড়িয়ে আছে। শাস্তি হিসেবে বলতে দেওয়া হয়েছে, প্রকৃতি এক পায়ে দাঁড়িয়ে কাঁচকলা খায় চাবিয়ে। পুষ্পসার গম্ভীর মুডে ক্লাসে প্রবেশ করে। ক্লাসে প্রবেশের পরই গম্ভীর রাগী গলায় সবাইকে সাবধান করে। ভারী গলায় বলল, যার ক্লাস করতে ইচ্ছে করবে না সে চলে যেতে পারে। ক্লাসের মাঝে কেউ দুষ্টামি করার চেষ্টা করলে ব্যবহারিকের নাম্বার দিব না, ফেল করিয়ে দিব তাকে। থমথমে পরিবেশে প্রকৃতির নেওয়া সিদ্ধান্ত ব্যর্থ নয়। কোনো রকম শয়তানি না করে মন দিয়ে ক্লাস শুরু করে। মাঝে মাঝে স্যারের সাথে চোখাচোখি হয়। চোখ পড়তেই রক্তবর্ণ চোখে তাকান পুষ্প স্যার। ভয়ে উপরে তাকানোর সাহস হলো না প্রকৃতির। ভয়ে ভয়ে ক্লাস শেষ করে প্রকৃতি 3 বান্ধবী মিলে কৃষ্ণচূড়া গাছের নিচে দাঁড়িয়ে ঝালমুড়ি খাচ্ছে। পুষ্প স্যার ফোনে কথা বলতে বলতে যাচ্ছে। তিথির চোখে পড়ে পুষ্প স্যারকে। কাছে আসতে তিথি প্রকৃতির হাত ঝাঁকিয়ে দেয়, যার ফলে প্রকৃতির ঝালমুড়ি পুষ্প স্যারের মুখে এসে পড়ে। চোখ খিচে বন্ধ করে ফেলেন। হাত থেকে ফোন মাটিতে পড়ে যায়। তিথি অর্পি সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। গাধা প্রকৃতি সেখানেই দাঁড়িয়ে। চোখ মিলে প্রকৃতিকে দেখে রাগের পরিমাণ কয়েক গুণ বেড়ে যায়। গম্ভীর গলায় বলল, তোমার সাহস দেখে আমি হতভম্ব। শিক্ষকদের সাথে ভালো ব্যবহার করতে জানতে না, এখন অপমান করতেও ছাড় দিচ্ছ না। প্রকৃতি কোনো কথা বলতে পারছে না। চোখ তুলে উপরে তাকানোর সাহসটুকু পাচ্ছে না। কয়েকটি শুকনো ঢোক গিলে নিজেকে শান্ত করার চেষ্টা করে। পুষ্প স্যার ফোন তুলে কৃষ্ণচূড়া গাছের গোড়া বাধাই করা অর্কিডে বসে। শাস্তিস্বরূপ এক পায়ে দাঁড়িয়ে থাকতে বলা হয়। প্রকৃতি এদিক ওদিক তাকিয়ে থেকে এক পায়ে দাঁড়িয়ে পড়ে। প্রকৃতির চোখ থেকে নোনা জল গাল বেয়ে গড়িয়ে পড়ছে, মুখে বলে যাচ্ছে। প্রকৃতি এক পায়ে দাঁড়িয়ে কাঁচকলা খায় চাবিয়ে। প্রকৃতির শাস্তি শেষ হতেই চিৎকার দিয়ে ভেজা গলায় বলল, পুষ্প স্যার, আপনার সাহস থাকলে আমাকে বিয়ে করে দেখান। সাহস তো শুধু শাস্তি দেওয়ার, মাঠের মাঝে এক পায়ে কান ধরে দাঁড় করানোর। বুকে সাহস থাকলে আগামীকালই বিয়ের প্রস্তাব দিয়ে বাসায় আসবেন। পুষ্প স্যার প্রকৃতির কথা শুনে আশ্চর্য হয়ে যায়। কোনো কিছু বলার সুযোগ না দিয়ে প্রকৃতি কান্না করতে করতে সেখান থেকে চলে যায়। স্যার বুঝতে পারে প্রকৃতির সাথে অন্যায় করেছে। বড় একটা মেয়েকে এভাবে অপমান করা ঠিক হয়নি। পুষ্প স্যার বুঝতে পারে প্রকৃতির সাথে অন্যায় হয়েছে। প্রকৃতির প্রতি এতটা কঠোর হওয়ার জন্য লজ্জিত। একের পর এক ইন্টারভিউ দিয়ে যাচ্ছে, কোথাও জব হচ্ছে না ঋষির। ইন্টারভিউ দিতে দিতে ক্লান্ত। বাইরে ঝুমঝুম বৃষ্টি। ঋষি দৌড়ে বাস স্ট্যান্ডে এসে দাঁড়ায়। বেঞ্চে বসে আছে সেই মেয়ে, বেয়াদব মেয়েটা। না দেখার ভান করে অপর পাশে ঘুরে দাঁড়ায় ঋষি। অচেনা মেয়েটি ঋষিকে দেখেই চিনে ফেলে। মেয়েটি তেরি ঋষির কাছে আসে। আমি তোকে ছাড়বো না। সেদিন তুই আমাকে অনেক আঘাত করেছিস, আজ তোকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। ঋষি না চেনার ভান করে বলল, কে আপনি? আমার উপর এভাবে রেগে আছেন কেন? আমার দিকে তেড়ে আসার কারণ কি? আমি অজান্তা,
তুই সেদিন আমাকে ধাক্কা দিয়ে নেপচুন পাঠিয়ে দিয়েছিলি, আজ তোকে আমি ওগান্ডা পাঠাবো। ঋষি ভ্রু কুচকে বলল, সরি ম্যাম, চলার পথে এমন অনেক বড় ভুল হতে পারে, সেসব নিয়ে না ভেবে বৃষ্টি উপভোগ করেন। এত রাতে আপনি বাইরে কি করছেন? অজান্তা রাগী গলায় বলল, রাতে শুধু ছেলেদের কাছ থেকে, মেয়েদের কোনো কাজ নেই। মেয়েরা রাতে বাইরে বের হতে পারে না, এমন কোন সংশোধনী লেখা আছে? ম্যাম, আমি এইভাবে বলতে চাইনি। আপনার সাথে কেউ নেই, আপনি একা মানুষ তো। বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, সাথে বিদ্যুৎও চমকাচ্ছে। আমি অফিসের কাজ শেষ করে বাসায় ফিরছিলাম, আমার গাড়ি নষ্ট হয়ে যাওয়ার জন্য আমি এখানে বাসের জন্য অপেক্ষা করছি। বাসায় ফোন যাচ্ছে না, নেটওয়ার্কের সমস্যা। আমি যদি আপনার গাড়িটা ঠিক করে দিই, ধরে নেন সেদিনের শাস্তি হিসেবে আপনার গাড়িটা ঠিক করে দিলাম। ঠিক করতে হবে না, এত ঝড়ে হাওয়ার সাথে বৃষ্টিতে ভিজে ঠিক করতে হবে না। বাই দ্য ওয়ে, আপনি সেদিন আমার মায়ের অফিসে কেন এসেছিলেন? আমি একটা জবের জন্য অ্যাপ্লাই করেছিলাম, কিন্তু জবটা আমার হয়নি। অজান্তা ঋষির দিকে তাকিয়ে আছে। ভেজা মাথার চুল কপালে নুইয়ে পড়েছে। বৃষ্টিতে ভেজার ফলে শার্ট গায়ে লেপ্টে আছে। কেমন জানি আসক্ত হয়ে পড়েছে ঋষির উপর। আপনি আগামীকাল থেকে অফিসে চলে আসবেন, আপনার জব হয়ে গেছে। সরি, আমি আপনার করোনায় জব নিতে পারবো না। আমার যোগ্যতা থাকলে আমি জব পেয়ে যাব। ধরে নিন অফিসের একজন কর্মকর্তা হিসেবে আপনাকে জব অফার করলাম। এখন আপনার যোগ্যতা দেখিয়ে কাজ করেন। আপনার যোগ্যতা কতটা আছে তা কাজে প্রমাণ করেন। কেন এমন হচ্ছে অজান্তার? তাকে তো সে চিনেই না। নিজের আসক্ত দূরে ঠেলে দিয়ে বলল, তোকে জব অফার করা হলো প্রতিশোধ নেওয়া। এত পরিমাণ কাজ দেব, তুই পরের দিন অফিস থেকে লেজ গুটিয়ে পালাবি। অজান্তার সাথে লাগতে আসলে শাস্তি তো পেতেই হয়। ঋষি অজান্তাকে যতটা বেয়াদব অহংকারী মেয়ে ভেবেছিল, ততটা অহংকারী মেয়ে নয়। ছোট থেকে মা বাবার আদরে বড় হওয়া সন্তান। অজান্তা মনে মনে বলল, ভালোবাসার মানুষকে কষ্ট দিয়ে কেউ সুখী হতে পারে না। যতই ভুলার চেষ্টা করুক ভালোবাসার মানুষকে, স্মৃতিগুলো তাড়া দিয়ে বেড়ায়। ছোঁয়া বেলকনিতে দাঁড়িয়ে ঋষির কথা ভেবে যাচ্ছে। ঋষির সাথে নানা কারণে অকারণে ঝগড়া করত। বৃষ্টিতে ভিজতে ঠান্ডা লাগবে জেনেও ঋষির হাত ধরে বৃষ্টিতে ভিজেছে। আজও বৃষ্টি হচ্ছে। বৃষ্টির সে ভালোবাসার অনুভূতি নেই। বৃষ্টির প্রতিটি ফোঁটা তীরের মতো লাগছে বুকের ভিতর। বিয়ের পর স্বামীর কাছ থেকে ভালোবাসা পায়নি। শ্বশুর শাশুড়ি খুব ভালো মানুষ, তারা ছোঁয়াকে খুব ভালোবাসে। বিয়ের পরের দিন ছোঁয়াকে রেখে অন্য মেয়ের হাত ধরে চলে গেছে ছোঁয়ার হাজব্যান্ড। ছোঁয়াকে বিয়ে করেছে মায়ের কথা রাখতে। আজ বৃষ্টির জলে ভিজে বলতে ইচ্ছে করছে, ঋষি কই তুমি? তোমাকে ছাড়া তোমার ছোঁয়া একা, নিস্তব্ধ, নীরবে নির্ভীতে তোমার কথা ভাবে। তোমায় ছাড়া ভালো নেই। তোমাকে এক নজর দেখার জন্য আমার মন অনেক ব্যাকুল হয়ে থাকে। ছোঁয়া রুমে এসে ফোনে ঋষির ছবির দিকে তাকিয়ে ঘুমিয়ে পড়ে। ঋষি অজান্তার দিকে কৃতজ্ঞতার দৃষ্টিতে তাকায়, মুখে উচ্ছ্বাস নিয়ে বলে, আপনাকে অনেক ধন্যবাদ নিজেকে স্বাভাবিক রাখার জন্য। কাজটা খুবই দরকার ছিল। অজান্তা ভ্রু কুচকে বলল, স্বাভাবিক রাখা কথাটা বুঝতে পারলাম না। আপনি? অজান্তার কথার মাঝে বলল, সময় হলে জানতে পারবেন। ভাবতেছি এত রাতে বাসায় ফিরবেন কিভাবে? রাস্তায় কোনো রিক্সাও নেই। ধানমন্ডি যেতে অনেক সময় লাগবে। বৃষ্টির মাঝে তো হেঁটে যাওয়াও যাবে না। অজান্তা হতাশা কণ্ঠ নিয়ে বলল, একদম ঠিক বলেছেন, আমার বাসাও ধানমন্ডিতে। গাড়ি ঠিক থাকলে একসাথে যেতে পারতাম। আপনার ছাতাটা দেন। ছাতা দিয়ে কি করবেন? গাড়িটা ঠিক হয় কি না একটু দেখি। ঋষি অনেক চেষ্টা করে গাড়িটা ঠিক করে। অজান্তা ড্রাইভ করছে। ঋষি বাইরের দিকে তাকিয়ে আছে। পাশে একটা মেয়ে বসে আছে, তাকে দেখার মতো সময়ই নেই। নিচ থেকে অজান্তা বলল, আপনার বাসায় কে কে আছে? মা বাবা ভাই বোন। ঋষি নিচ থেকে কোনো কিছু জানার ইচ্ছা নেই। সে বাইরে বৃষ্টি দেখতে বিজি। গাড়ি বাসার সামনে আসতেই গাড়ি থামাতে বলে। গাড়ি থেকে নেমে নিজ বাসায় চলে যায়। ধন্যবাদ দেওয়ার প্রয়োজনটুকু মনে করল না। ছোঁয়ার দিন কেটে যাচ্ছে একাকিত্ব। সাপোর্ট করার মতো কেউ নেই। ছোঁয়া সারাদিন বাসায় একা একা বসে থাকে। কোনো কাজই করতে হয় না। যা কাজ সব কাজের লোকেরাই করে। শ্বশুর ব্যবসার কাজে বিদেশে, শাশুড়ি আর ননদ নিজেদের ব্যবসা আর বড় করার জন্য অফিসে ছোটাছুটি করে।
ছোঁয়া আনমনে ড্রাইনিং রুমে বসে আছে। শাশুড়ি ছোঁয়ার কাঁধে হাত রাখতেই ছোঁয়া কেঁপে ওঠে। শাশুড়ি মিহি কণ্ঠে বলল, ছোঁয়া, তুমি ভার্সিটিতে যাওয়া বন্ধ করে দিলে কেন? আমরা তোমার লেখাপড়াতে কোনো বাধা দিইনি। তুমি ভার্সিটিতে গেলে তোমার মন ভালো থাকবে, বন্ধুদের সাথে কথা বলতে পারবে। ভার্সিটির কথা শুনে ছোঁয়ার মনে শীতল হাওয়া বয়ে গেছে। মুহূর্তে সে হাওয়া ভয়ানক রূপ ধারণ করে। ভার্সিটিতে যেতে খুব ইচ্ছে করে। মন বলে এক দৌড়ে ভার্সিটিতে যায়, কিন্তু ঋষির জন্য ভার্সিটিতে যাওয়া হচ্ছে না। ভার্সিটির প্রতিটি কোনায় কোনায় জড়িয়ে আছে ঋষি ছোঁয়ার ভালোবাসা। ছোঁয়ার ভাবনার মাঝে ছোঁয়ার শাশুড়ি মা বলে ওঠে, আমার জন্য তোমার এই অবস্থা। আমি যদি বিয়ের জন্য বাড়াবাড়ি না করতাম তাহলে তোমার জীবনে কোনো অন্ধকার নেমে আসতো না। তুমি আমাকে ক্ষমা করে দিও, নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করো। ছোঁয়ার শাশুড়ি হাত ধরে বলল, না মা, এভাবে আমার কাছে ক্ষমা চাইবেন না। আমারও ভীষণ কষ্ট হয় আপনাকে দেখে। এখানে আপনার কোনো দোষ নেই। আপনি যদি জানতেন আপনার ছেলে অন্য মেয়েকে ভালোবাসে তাহলে আমাকে আপনার ছেলের বউ বানিয়ে নিয়ে আসতেন না। আপনার ছেলে ভালোবাসা হারানোর ভয়ে তার ভালোবাসার কথা বলতে পারেনি। সে আপনাদের সম্মান রাখার জন্যই বিয়েটা করেছে। ছোঁয়া কথা বলার সময় কথাগুলো আটকে আসছিল। সে আপনাদের জন্য জীবনের থেকে মূল্য ভালোবাসা হারিয়ে ফেলেছে। পরিবারের দিকে তাকিয়ে ঋষির সাথে পালিয়ে যেতে রাজি হয়নি। ভেবেছি ঋষির ভালোবাসা নিয়ে আপনাদের বাসায় কাটিয়ে দিব। ছোঁয়ার শাশুড়ি মা অপরাধী কণ্ঠে বলল, আমার একটা কথা রাখবে? আমি তোমাকে এভাবে দেখতে পারছি না। আমি জানি তুমি অভিমান করে ভার্সিটিতে যাও না। আজ থেকে তুমি আমার সাথে অফিসে যাবে। তোমাকে অফিসের কাজ বুঝিয়ে দিব। কাজের মাঝে ব্যস্ত থাকলে তোমার মন ও ডিপ্রেশন মুক্ত হবে। ছোঁয়া তার শাশুড়ির দিকে তাকিয়ে মুচকি হাসার চেষ্টা করলো। মিহি কণ্ঠে বলল, আমি তৈরি হয়ে আসছি, আমাকে 2 মিনিট সময় দেন। আমারও বাসায় থাকতে ভালো লাগে না। ছোঁয়া তার শাশুড়ি ও তার ননদ অজান্তার সাথে অফিসে যায়। ছোঁয়ার শাশুড়ি মা ছোঁয়ার জন্য আগে থেকে আলাদা একটা কেবিন তৈরি করে রেখেছে। ছোঁয়া নিজের কেবিনে বসে নিজের কাজ বুঝে নিল। ছোঁয়াকে ফ্যাশন ডিজাইনের কাজ দেওয়া হয়েছে। সবাই তার কাছে ডিজাইন জমা দিবে। ছোঁয়া নতুন কাজে খুব খুশি। অজান্তা ছোঁয়াকে একে একে সবার সাথে পরিচয় করে দিচ্ছে। ছোঁয়ার দৃষ্টি থেমে যায় সামনে বসা লোকটিকে দেখে। মুগ্ধ দৃষ্টিতে এক ধ্যানে তাকিয়ে আছে। বহু বছর পর চিরচেনা মুখটা দেখতে পেল। খোঁচা খোঁচা চাপা দাড়িতে মানুষটা একদম পারফেক্ট লাগছে। অজান্তা ছোঁয়াকে উদ্দেশ্য করে বলল, ছোঁয়া বৌদি, উনি হলেন ঋষিরাজ। আজই আমাদের অফিসে জয়েন্ট করেছে। তোমার কিছু দরকার পড়লে তুমি ঋষির কাছে সাহায্য চাইবে। তোমার সব কাজে ঋষি সাহায্য করবে। ঋষির কর্ণাধারে ছোঁয়া শব্দটা পৌঁছাতেই মনে শীতল হাওয়া বয়ে গেল। প্রাণপ্রিয় প্রেয়সীর চাঁদমাখা মুখটা দেখে চকিত হয়ে তাকিয়ে আছে। বহু বছর পর দেখতে পেয়েছে মনে হচ্ছে। সে অন্য কারো মনে পড়তে বুকটা মোচড় দিয়ে উঠল। টলমল চোখে বলল, শুভ সকাল ম্যাম। ছোঁয়ার মুখে কোনো সমস্যা নেই। ছোঁয়া এক দৃষ্টিতে তাকিয়ে আছে ঋষির দিকে। ছোঁয়াকে সবুজ রঙের শাড়িতে খুব সুন্দর লাগছে। মুখে হালকা মেকআপ দেখে মনে হচ্ছে জীবন থেকে সব রং চলে গেছে। এখনও তাকে অনেক মায়াবতী লাগছে। ঋষির কাছে স্বর্গের কোনো অপ্সরার থেকে ছোঁয়াকে ভালো লাগছে। অন্যের স্ত্রীর প্রতি নজর দেওয়া পাপ, সেজন্য ঋষি নিজের আঁখের দৃষ্টি অন্যদিকে ঘুরিয়ে নেয়। অজান্তা ছোঁয়াকে হালকা ধাক্কা দিয়ে বলল, চলো বৌদি, সবার সাথে পরিচয় হতে হবে। এখানে এভাবে দাঁড়িয়ে থাকলে পরিচয় হতে জীবন পার হয়ে যাবে। পরিচয় ভালো হলে কাজে উৎসাহ থাকে বেশি। ঋষির চোখের সামনে দিয়ে চলে যাচ্ছে ছোঁয়া। ছোঁয়ার চোখে জল টলমল করছে। ঋষি মুগ্ধ দৃষ্টিতে ছোঁয়ার চলে যাওয়া দেখছে। ছোঁয়া নিজের কেবিনে এসে নিজেকে শান্ত করে। অজান্তা চলে আসতে নিলেই ছোঁয়া বলল, অজান্তা ঋষি রাজ এই কোম্পানিতে কতদিন থেকে জব করে? তাকে দেখে তো মনে হচ্ছে না সে আজই এই অফিসে জয়েন করেছে। ছোঁয়ার এমন প্রশ্নে অজান্তা সন্দেহের দৃষ্টিতে তাকায়। মিহি কণ্ঠে বলল, তুমি ঋষিকে আগে থেকে চেনো? আজই আমাদের অফিসে জয়েন করেছে। আজ প্রথম দিন এই অফিসে। না, চিনি না, তবে আমাকে একটা কাজ করে দিতে হবে। কী কাজ? কোনো সমস্যা হলে আমাকে বা মাকে সাথে সাথে জানাবে। সব সমস্যার সমাধান করে দেব। তুমি ঋষি রাজের সাথে একটা চুক্তি করো, সে যেন 6 মাস আগে জব ছেড়ে না দেয়। এটা কেমন কথা? এর থেকে বেটার জব পেলে তো জব
ছেড়ে দেবে, ছেড়ে দেওয়ার 1 মাস আগে থেকে জানাতে হবে। আমি যতদূর জানি ঋষি আগামীকাল থেকে আর অফিসে আসবে না, সেজন্য চুক্তি করতে হবে তার সাথে। কিন্তু কেন? আস্তে আস্তে সব জানতে পারবে, একটু ধৈর্য ধরতে হবে। প্রকৃতি 2 দিন থেকে ভার্সিটিতে যাচ্ছে না। কারো চোখে না পড়লেও পুষ্পস্যারের চোখে পড়েছে। প্রকৃতির বান্ধবী তিথি অর্পির কাছ থেকে তেমন কিছু জানতে পারেনি। সেদিনের ব্যবহারের জন্য পুষ্পস্যার খুব লজ্জিত। প্রকৃতির ফোন বন্ধ থাকার ফলে প্রকৃতির সাথে যোগাযোগ করতে পারছে না। পুষ্পস্যারের কানে শুধু প্রকৃতির একটা কথাই কানে বেজে যাচ্ছে। বুকের সাহস থাকলে বিয়ের প্রস্তাব নিয়ে আমাদের বাসায় আসবেন। সন্ধ্যায় প্রকৃতি বাসার ছাদে আনমনে আকাশের দিকে তাকিয়ে আছে। মনটা ভীষণ খারাপ। মনে পড়ছে খুব ছোঁয়া তিথি অর্পিকে। মনে হচ্ছে কতদিন হয়ে গেল তাদের দেখি না। কাছে থাকলে সহ্য করতে পারে না, দূরে গেলে বিরহে কাতর হয়ে পড়ে। এই জন্য এর নাম দেওয়া হয়েছে বন্ধু। ছাদ থেকে নিচে তাকাতেই প্রকৃতির সব চিন্তা উড়ে যায়। পুষ্প স্যার আর অর্পণ একসাথে প্রকৃতিদের বাসায় ঢুকছে, সাথে 2জন মহিলা, 1জন মধ্যবয়স্ক লোক। সেদিনের কথা মনে পড়তেই প্রকৃতি দৌড়ে নিচে নামে, রুমের দ্বার বন্ধ করে চিন্তা করতে থাকে। পুষ্প স্যার বিয়ে করতে আসেনি তো? ইস, কি লজ্জা! আমার ক্রাশ আমাকে বিয়ে করতে আসছে। আমি ভার্সিটিতে যাইনি তার জন্য আসেনি তো? না, ভার্সিটির জন্য আসেনি। ভার্সিটির জন্য আসলে দিনের বেলা আসতো, সন্ধ্যার সময় আসার কোনো কারণ নেই। পুষ্প স্যার আর ঋষির প্রাণপ্রিয় বন্ধু অর্পণ হলো মামাতো ফুফাতো ভাই। পুষ্প স্যারের মা, বাবা আর অর্পণের মা এসেছে। তাদের সামনে বসে আছে ঋষির বাবা। ঋষিকে ফোন করা হয়েছে, সে যত তাড়াতাড়ি পারে যেন বাড়ি ফিরে আসে। পুষ্প স্যারের বাবা বললেন, আমি ঘুরিয়ে কথা বলতে পছন্দ করি না। আমরা এখানে প্রকৃতিকে পুষ্পের জন্য নিতে এসেছি। প্রকৃতিকে আমাদের খুব পছন্দ। আপনি যদি রাজি থাকেন আমরা বিয়ে এগিয়ে নিয়ে যাব। ঋষির বাবা হঠাৎ এমন প্রশ্নে ঘাবড়ে যায়। কি জবাব দিবে বুঝতে পারছে না। ঋষির বাবার জবাব না দিয়ে অর্পণের মা বলল, যদি ছেলে মেয়ে রাজি থাকে তাহলে বিয়েতে মত দেওয়াই ভালো। বরং প্রকৃতি আর পুষ্পকে আলাদাভাবে কথা বলতে দেয়া হোক। পুষ্প প্রকৃতি দুজনকে খুব ভালো করেই চেনে। আমি আশা করি প্রকৃতি এখানে অমত পোষণ করবে না। প্রকৃতির বাবা হালকা কাশি দেয়। ঋষির মায়ের দিকে তাকাতেই তিনি চোখের ইশারায় নিজের মত পোষণ করেন, যার অর্থ হলো তিনি এই বিয়েতে রাজি। সংসারের ছোটোখাটো সিদ্ধান্ত থেকে যত বড় সিদ্ধান্ত হোক না কেন, স্বামী স্ত্রী একসাথে সিদ্ধান্ত নিলে জয় নিশ্চিত। ঋষির বাবা পুষ্পসারের দিকে তাকিয়ে, আমি কিছুই বলতে পারবো না। আমার কাছে আমার ছেলে মেয়ের সিদ্ধান্ত আগে, তাদের জীবনের সিদ্ধান্ত তাদের বরং মতামত দেওয়ার প্রয়োজন। আমি আমার মেয়ের উপর কিছু চাপিয়ে দিতে পারবো না। ঋষির মা প্রকৃতিকে ডেকে নিচে নিয়ে আসে। কোনো সাজ নেই, বাসায় যেমন থাকে ঠিক তেমনভাবে নিয়ে আসে। প্রকৃতির পাশে দাঁড়িয়ে বলল, তোমরা বরং আলাদা কথা বলে তোমাদের সিদ্ধান্ত জানাও। প্রকৃতি পুষ্প স্যারকে নিজের রুমে নিয়ে আসে। পুষ্প স্যার প্রকৃতির রুম অপলক দৃষ্টিতে একবার পর্যবেক্ষণ করে নেন। প্রকৃতি ক্ষোভ নিয়ে বলল, পারবো না আমি এই বিয়ে করতে। আপনি এই বিয়ে ভেঙে দেন। আমি কখনো আপনাকে স্বামী হিসেবে মেনে নেব না। আপনাকে বিয়ে করলে সবাই বলবে আমি আপনাকে শাস্তি দিতে গিয়ে আপনার গলায় ঝুলে পড়েছি। ওকে, আমি এই বিয়ে ভেঙে দিচ্ছি। তার আগে বলো ভার্সিটিতে যাওনি কেন? তুমি ছাড়া তোমার ফ্রেন্ড অর্পি, তিথি ওরা ক্লাস করছে। তাছাড়া তোমাকে ফোনেও পাওয়া যাচ্ছে না। এটা আমার বাড়ি, এখানে আমি লেখাপড়া নিয়ে কোনো কথা বলতে চাই না। আর হ্যাঁ, কোন সংবিধানে লেখা আছে রেগুলার ভার্সিটি যেতে হবে? আমার জন্য চিন্তা হয়? আমাকে ফোনে পেলে ফোনে আমার সাথে প্রেম আলাপ করতেন। এটা জানা আছে ভার্সিটিতে 75% উপস্থিতি থাকতে হবে। আর ফোনে কাউকে পেলে প্রেম আলাপ করবো, এটা তোমাকে কে বলল? সে নিয়ে আপনাকে ভাবতে হবে না, আমার চা আমি বুঝে নিব। বিড়বিড় করে বলল, আমি না করে দিলাম আর উনি তা মেনে নিল। ভার্সিটিতে যে কোনো বিষয়ে না করলে হ্যাঁ পরিণত করে। এখানে সাধু হওয়ার চেষ্টা করছে। আমাকে কিছু বললে? আপনি কিছু শুনতে পেরেছেন? আপনি বলবেন আমি এই বিয়ে করব না। পুষ্প স্যার প্রকৃতির কথা মাথা নাড়িয়ে সম্মতি দেয়। সরু চোখে তাকিয়ে রুম থেকে চলে আসে। পুষ্প স্যারের পিছন পিছন প্রকৃতিও আসে।
পুষ্প স্যার সকলের উদ্দেশ্যে বলল, আমি এবং প্রকৃতি দুজনেই এই বিয়েতে রাজি। প্রকৃতি কোনো দ্বিমত পোষণ করেনি। প্রকৃতি ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে পুষ্প স্যারের দিকে। পুষ্প স্যার প্রকৃতির কানের কাছে ফিসফিস করে বলল, দেখার জন্য বাকি রাখো কিছু। বিয়ের দিন তারিখ আজই ঠিক হয়ে গেছে, যতটুকু বাকি থাকবে বাসর ঘরে দেখে নেবে। অজান্তা নিজের প্রতিশোধ নেওয়ার জন্য ঋষিকে দিয়ে সব কাজ করিয়ে নিচ্ছে। ঋষিও মনের সুখে সব কাজ করে যাচ্ছে। ঋষি যদিও বুঝতে পারছে অজান্তার এসব করছে নিজের জিদ থেকে, তবুও ঋষি কিছু বলে না। শুধু একটা নজর ছোঁয়াকে দেখার জন্য কঠোর পরিশ্রম করছে। কাজ দ্বারা না হয় ছোঁয়ার মনে অল্প জায়গায় থাকবে। এখানে যদি কাজ না করি তাহলে ছোঁয়া আমাকে ভুল বুঝবে, সে নিজের লাইফে এগিয়ে যেতে পারবে না। ছোঁয়াকে জীবনে এগিয়ে দেওয়ার জন্য ঋষি কঠোর পরিশ্রম করে। অজান্তা ঋষির কাজে খুবই খুশি। অজান্তা ধীরে ধীরে ঋষির প্রতি দুর্বল হয়ে পড়ে। ঋষিকে ছোঁয়ার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে নিযুক্ত করেছেন ছোঁয়ার শাশুড়ি। ঋষির প্রতিটি কাজে ছোঁয়ার শাশুড়ি মুগ্ধ। একাধারে মন দিয়ে সকল কাজ করে যাচ্ছে ঋষি। অজান্তা ঋষি তার কাজের তুলনায় অনেক বেশি কাজ দেয়, তবুও ঋষি পিছপা হয় না, বরং সব কাজের সাথে মোকাবেলা করে কাজকে সহজ করে নিয়েছে। ছোঁয়ার কেবিনে অজান্তা প্রবেশ করতে করতে বলল, বৌদি, তোমার কাজ এখনো শেষ হয়নি? আরও কাজ করবে? শেষ করতে কতক্ষণ লাগবে? ছোঁয়া অজান্তার দিকে না তাকিয়ে জবাব দিল, কিছু বলবে? আমার তেমন কোনো কাজ নেই। আমার প্রায় সব কাজ কমপ্লিট করে দিয়েছে মিস্টার ঋষিরাজ। সেজন্য মিস্টার ঋষিকে ধন্যবাদ দেওয়া দরকার। ছোঁয়ার কথা বলা বাক্যটি ঋষির বুকে তীরের মতো লাগলো। ঋষিকে কখনো ছোঁয়া ঋষিরাজ বলে ডাকেনি, সবসময় ঋষি বলে ডাকতো। ঋষিরাজ বলতে গিয়ে ছোঁয়ার অবস্থা নাজেহাল হয়ে পড়েছিল। বন্ধু মহলে সবাই উচ্চস্বরে হেসে গড়াগড়ি খেয়েছে। আজ ছোঁয়া নির্বিকারে বলে যাচ্ছে ঋষিরাজ। অজান্তা আহ্লাদি স্বরে বলল, আজ আমরা কোথাও ঘুরতে যেতে পারি? আমার কাজ করতে ভালো লাগছে না, প্লিজ মানা করো না। ছোঁয়া ঋষির দিকে এক পলক দৃষ্টি মেলে তাকায়, আহত কণ্ঠে বলল, আমার জীবনের ডিকশনারি থেকে ঘুরতে যাওয়ার নামটা মুছে গেছে। কোথাও ঘুরতে যেতে ইচ্ছে করে না। ঘুরতে ভালো লাগে যদি পাশে কেউ থাকে। ভালোবাসার মানুষ ছাড়া সব কিছু বিষাদময় লাগে। আমি পারবো না তোমার কথা রাখতে। অজান্তা জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নেয়, আফসোস কণ্ঠে বলল, আজ দাদা তোমার সাথে থাকলে তোমার লাইফটা এমন হতো না। তোমার লাইফে অনেক পরিবর্তন হতো। তোমাকে দেখে মনে হচ্ছে তোমার লাইফের রং হারিয়ে গেছে। অজান্তার কথাগুলো ঋষির মাথার উপর দিয়ে গেল, কিছুই বুঝতে পারল না। অজান্তা কি বলল? ছোঁয়ার লাইফ থেকে রং হারিয়ে গেছে। ঋষির মাথায় এমন ভাবনা আসতেই ঋষির অগ্নি দৃষ্টিযুক্ত আখি জল ভরে ওঠে। কৌতূহল নিয়ে আহত কণ্ঠে বলল, ছোঁয়া, ম্যামের জীবনে কি ঘটেছে যার জন্য ছোঁয়ার ম্যাম নিস্তব্ধ হয়ে গেছে? আপনি এ বিষয়ে কিছু জানেন? ম্যামের লাইফ সম্পর্কে জানতে ইচ্ছে করছে। ছোঁয়া ছলছল নয়নে ঋষির দিকে তাকায়। দৃষ্টিতে জমা আছে অনেক অভিমান। ঋষির সাহস হলো না ছোঁয়ার চোখে চোখ রাখতে। ছোঁয়ার চোখে চোখ রাখলে এখনই ছোঁয়া কান্না করে দেবে। বিয়ের আগে ছোঁয়ার সাথে ঋষির সম্পর্ক ছিল। কেউ জানতে পারলে ছোঁয়াকে ভুল বুঝবে সবাই, পরিবারে অশান্তি হানা দিবে। অজান্তা কিছু বলার আগেই ছোঁয়া বলল, অজান্তা, আমি বাইরের লোকের সামনে পরিবার নিয়ে সমালোচনা করতে পারবো না। তুমিও কোনো সমালোচনা করবে না। মিস্টার ঋষি আমার সম্পর্কে জানার কোনো প্রয়োজন নেই। নিজের লিমিটের মাঝে থাকার চেষ্টা করেন। আমার ভালো লাগছে না। আমি বাসায় চলে যাচ্ছি। তুমি কষ্ট করে মাকে তোমার গাড়িতে তুলে নিও। যদি কোনো সমস্যা হয় বাসায় যে গাড়ি আছে সে গাড়ির ড্রাইভারকে ফোন দিয়ে আসতে বলি। অজান্তা মন খারাপ করে বলল, তার কোনো প্রয়োজন পড়বে না। আমি মাকে ড্রপ করে নেব। তোমায় এ নিয়ে কোনো চিন্তা করতে হবে না। তুমি বাসায় যেতে পারো। ছোঁয়া কথা দীর্ঘ না করে ল্যাপটপ নিয়ে দ্রুত বেরিয়ে গেল। সেখানে শত চেষ্টা করে চোখের জল আটকিয়ে রাখতে পারলেও গাড়িতে আটকিয়ে রাখতে পারল না। সারা রাস্তায় কান্না করতে করতে ছোঁয়া বাসায় চলে আসে। ঋষি চলে আসতে নিলেই অজান্তা ঋষির পথ আটকায়। ঋষি শুকনো ঢোক গিলে দুপা পিছিয়ে যায়। ঋষি অজান্তার মতলব বুঝতে পারছে না। অজান্তা ঋষিকে বাজে কোনো কাজে ফাঁসাবে না তো? অজান্তা মিহি নরম স্বরে বলল, অফিসের সামনে ক্যাফেটেরিয়ামে বসে কফি খেতে পারি? ঋষি নিজের ঘড়ির দিকে তাকিয়ে বলল, ম্যাম, আমার কাজ আছে। দ্রুত কাজ শেষ করে বাসায় ফিরতে হবে। ছোট বোনের বিয়ের সামনে, বাসায় অনেক কাজ আছে। ওয়াও, তোমার ছোট বোনের বিয়ে আমাদের ইনভাইট করলে না?
অবশ্যই ইনভাইট করব। গতকাল রাতে তার বিয়ের কথা পাকা হয়েছে। 1 সপ্তাহ পর তার বিয়ে। আপনাদের সবাইকেই ইনভাইট করব। আজ তোমায় কোনো কাজ করতে হবে না, একসাথে কফি খেতে খেতে তোমার বোনের বিয়ের ব্যাপারে কিছু জানা যাবে। না চাওয়া সত্ত্বেও ঋষি অজান্তার সাথে কফি খেতে রাজি হয়। ক্যাফেডিয়ামের টেবিলের 2 কর্নারে বসে আছে। কারো মুখে কোনো কথা নেই। নীরবতা বিরাজ করছে উভয়ের মাঝে। নীরবতা ভেঙে কেউ কিছু বলার সুযোগও পাচ্ছে না। অজান্তা কফির কাপে চুমুক দিয়ে বলল, তোমার বোনকে কার সাথে বিয়ে দিচ্ছ? ছেলে কি করে? ছেলে ভার্সিটির লেকচারার হিসেবে আছে, তবে আশা রাখা যায় আগামী বছরই প্রফেসর হিসেবে জয়েন্ট হবে। শিক্ষকতা খুবই ভালো ডাকনাম আছে। ঋষির কথা বলতে কোনো ইচ্ছে করছে না। অজান্তার কথা শুধু উত্তর দিয়ে যাচ্ছে। ঋষির কাছ থেকে অজান্তা শুধু উত্তর পাচ্ছে হুম হ্যাঁ। ঋষির কফি তাড়াতাড়ি শেষ করে বিল মিটিয়ে অজান্তাকে পাত্তা না দিয়ে চলে আসে। তিথি অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে ক্ষোভ নিয়ে বলল, কুত্তা হারামি বেইমান, তোর বিয়ে ঠিক হয়ে গেছে আমরা জানি না? তোর বিয়ের কথা আমাদের জানানোর প্রয়োজনটুকু মনে করলি না? তোর মতো হারামি বন্ধু দিয়ে কি করব? তোর বরের ওপর ক্রাশ খাবো সেই ভয়ে বলিসনি? প্রকৃতি অসহায় কণ্ঠে বলল, দোস্ত, আমার বিয়ে আমি জানি না, কার সাথে বিয়ে হচ্ছে সেটাও জানি না। আমি না জানলে তোদের কিভাবে জানাবো? সেজন্যই তো 2 দিন ভার্সিটি আসেনি। প্রকৃতি ইচ্ছা করেই ব্যাপারটা ধামাচাপা দেওয়ার চেষ্টা করলো। প্রকৃতি এই মুহূর্তে কাউকে কিছু বলতে চাচ্ছে না। প্রকৃতি এতদিন সবাইকে বলে আসছে তোর বুইরা জামাই। এখন নিজের ভাগ্যে বুইরা না পড়লেও প্রকৃতির থেকে বয়সে মিনিমাম 10 বছরের বড়। পুষ্প স্যারের সঙ্গে প্রকৃতির বিয়ে হচ্ছে জানতে পারলে সারা ভার্সিটি ঢোল বাজবে। অর্পি চায়ের কাপে চুমুক দিয়ে বলল, মানে এই বিয়েতে তোর মত নেই? তোর অমতে এই বিয়ে হচ্ছে? ছোঁয়ার মতো তোর জীবনও শেষ হয়ে যাবে? তুই আমাদের ছেড়ে চলে যাবি? আমরা থাকতে তোর অমতে কিছুতেই তোর বিয়ে হতে দিব না। তিথি চিৎকার দিয়ে বলল, দোষ, এ তুই প্রথম মনের মতো কথা বললি। হ্যাঁ, আমরা কিছুতেই এই বিয়ে হতে দেব না। বিয়ে ভাঙার দায়িত্ব আমাদের। প্রকৃতি এদের রূপ দেখে বুঝে ফেলেছে সুনামি আসতে বেশি দেরি নেই। কথা কাটাতে হবে এদের থেকে, না হলে বন্ধু নামে বিচ্ছু আমার ক্রাশের সাথে আমার বিয়ে হতে দেবে না। প্রকৃতি বলল, থামবি তোরা? বাজে কথা বন্ধ কর। আমি ছোঁয়া নই, আমি প্রকৃতি। আমি যেখানে যাব সেখানেই নিজের রাজত্ব বানিয়ে নিব। আমার বিয়ে ভাঙার কোনো দরকার নেই। আমি তো আর কাউকে ভালোবাসিনি। আজ চেহারা খারাপ বলে কেউ পাত্তাও দিল না। আমার বিয়ে ভাঙার কোনো দরকার নেই। বরের অভাবে ফেসবুকে কাপা পিক পোস্টও করতে পারি না। বেশি কথা বলবি, তোদের কাউকে আমার বিয়ে দাওয়াতে দিব না। তিথি চিৎকার দিয়ে কর্কশ কণ্ঠে বলল, তোর কাছ থেকে আমরা দাওয়াত চাইছি? রবিবার তোর বিয়ে। আজ বাসায় যাওয়ার পর মা বাবাকে বলে সন্ধ্যায় তোদের বাড়িতে চলে আসছি। তোর বিয়েতে আমরা তোর জামাই বাড়ি যাব, তারপর নিজের বাড়িতে ফিরে আসবো। প্রকৃতি আর কিছু বলল না, মনে মনে বলল, এখানে একটা কথা বলা মানে একটা বোমা নিজের দিকে ছুড়ে দেওয়া। এদের কাউকেই বিশ্বাস নেই। এখন তাদের কথা না মেনে নিলে আমার কোন দিন বিয়েই হবে না। আমার ক্রাশ অন্য কাউকে বিয়ে করে ফেলবে। আমি এটা কিভাবে মেনে নেব? বিয়ের দিন সবার শেষে উপস্থিত হলো ছোঁয়া। ধীর পায়ে প্রকৃতির দিকে এগিয়ে গেল। সব বলে মুখরোচন গল্প শুরু করলো। ছোঁয়ার কষ্ট কাউকে বুঝতে দিল না। ছোঁয়া এমন ভাব নিয়েছে, তাকে দেখে মনে হচ্ছে সে দুনিয়ার সব থেকে সুখী মানুষ। সবার মাঝে অজান্তা বলে উঠল, বৌদি, তুমি এখানে? তুমি বললে তুমি বিয়েতে আসবে না। তুমি কি জানতে না আজ ঋষির বোনের বিয়ে? তার মানে ঋষির বোনই তোমার বান্ধবী? ছোঁয়া নিজের বান্ধবীদের দিকে তাকিয়ে মুচকে হেসে জবাব দিল, অজান্তা আমি জানতাম না আমি আমার বান্ধবীর বিয়েতে আসবো বলেই তোমাদের সাথে আসিনি। আমি জানতাম না তোমরা এই বিয়ে বাড়িতেই আসবে। আগে জানতে পারলে একসাথেই তোমাদের সাথে আসতাম। আর আমি জানি না প্রকৃতি মিস্টার ঋষি নিজের বোন। এখন আমাকে সবার সাথে পরিচয় করিয়ে দাও। ঋষি কোথায় জানি চলে গেছে, আমি কাউকে চিনি না। ছোঁয়া তার বান্ধবীদের সাথে অজান্তার পরিচয় করিয়ে দেয়। দেখতে দেখতে বিয়ে হয়ে যায় প্রকৃতির। কার সাথে বিয়ে হয়েছে কেউ দেখতে পেল না। সবাই মিলে দেখার অনেক চেষ্টা করেছে। দেখার মাঝে শুধু চোখ দুটো দেখেছে। তিথি বলেই দিয়েছে এটা পুষ্প স্যার। সবাই মুখ দেখতে পেয়ে তিথি অর্পি কেন দেখতে পেল না? ছোঁয়া পর্যন্ত দেখে ফেলেছে।
প্রকৃতি ছোঁয়াকে পুষ্প স্যারের ব্যাপারে বলতে মানা করেছে। বাসর ঘরে বসে আছে 4 বান্ধবী। যত বাজে কথা আছে সব বলে যাচ্ছে প্রকৃতিকে। পুষ্প স্যারের বন্ধুরা পুষ্প স্যারকে আটকিয়ে রেখেছে। কিছুতেই তারা আজ পুষ্প স্যারকে বাসর ঘরে ঢুকতে দিবে না। পুষ্প স্যার তার ফ্রেন্ডের টাকা দিয়ে বাসর ঘরে প্রবেশ করে। সব জায়গায় নিজেকে লুকিয়ে রাখলেও এখন আর লুকিয়ে রাখতে পারল না। অর্পিতিথির সামনে এসে পড়ল পুষ্প স্যার। পুষ্প স্যার আশা করেনি তারাও এখনও রুমে আছে। পুষ্প স্যার ভেবেছিল রুমে শুধু প্রকৃতি আছে। অর্পিতিথি একসাথে বলল, পুষ্প স্যার আজ থেকে আমাদের দুলা ভাই। পুষ্প স্যার ধীর পায়ে প্রকৃতির দিকে এগিয়ে যেতে থাকে। প্রকৃতির মাথায় সকল প্রকারের বাজে চিন্তা ঘুরপাক খাচ্ছে। প্রকৃতি কিছু বলার আগেই পুষ্প স্যার গম্ভীর কণ্ঠে বললেন, লেহেঙ্গা পরে ঘুমাবে। লেহেঙ্গা পরে ঘুমাতে চাইলে ঘুমাতে পারো, আমার কোনো সমস্যা নেই। বরং তোমার ঘুমেরই সমস্যা হবে, ঠিক মতো ঘুমাতে পারবে না। প্রকৃতি ঠিক করেছে, পুষ্প স্যারের সাথে কোনো কথা বলবে না। পুষ্প স্যারের অহংকার ভাঙবে, তারপর কথা বলবে। প্রকৃতি কিছু না বলে বিছানার একপাশে শুয়ে পড়ে। পুষ্প স্যার সে নিয়ে কোনো মাথা ব্যথা নেই। পুষ্প স্যার প্রকৃতিকে উদ্দেশ্য করে বলল, আমার সকল আশা মাটি করে দিলে। আমি ভেবেছিলাম বাসর রাত। পুষ্প স্যারের কথা শেষ হওয়ার আগেই ছোঁয়া ক্ষোভ নিয়ে ঘৃণাবিষ্টিত কণ্ঠে বলল, আমার কাছে আসার চেষ্টা করবেন না একদম। এখানে আপনি লেকচারার নয়, আপনার কথা শুনে চলবো। ভুলেও এসব চিন্তা মাথায় নিয়ে আসবেন না কিন্তু। রুমের লাইট অন থাকবে সারা রাত। আপনি চাইলে বিছানার একপাশে ঘুমোতে পারেন। পুষ্প স্যারকে কিছু বলার সুযোগ না দিয়ে প্রকৃতি ওয়াশরুমে চলে যায়। জিন্স আর টপস পরে ওয়াশরুম থেকে বের হয়। প্রকৃতির এমন রূপ দেখে পুষ্প স্যারের চোখ রসগোল্লার মতো হয়ে গেল। মুখটা বাংলার 5 হয়ে গেছে। কিছু বলার আগেই প্রকৃতি বলল, আমি নতুন বউয়ের মতো শাড়ি পরে চলতে পারবো না। আমি যেগুলো পরতে ভালোবাসি সেগুলোই পরবো। এই নিয়ে কারোর জন্য কোনো সমস্যা না হয়। পুষ্প স্যার কী বলবে বুঝতে পারছে না। প্রকৃতি বিছানার একপাশে শুয়ে পড়ে। আধার কেটে দিনের আলো। সূর্যি মামাকে হাজার চেষ্টা করলেও বেঁধে রাখা যায় না। মানুষের মনে জাগে নতুন করে বাঁচার ইচ্ছা। নিত্যদিনে বেঁচে থাকার লড়াই চলে যায়। তিথি বলল, প্রকৃতি, তুই এই পোশাকে রুমের বাইরে যাবি? তোকে এমন পোশাকে দেখলে নানাজনে অনেক রকম কথা বলবে। প্রকৃতি কিছু বলার আগেই ছোঁয়া মুচকি হেসে বলল, তিথি তুই থামবি? প্রকৃতির শাড়ি পরতে পারে না, সেজন্য জিন্স আর টপস পরে আছে। আমরা প্রকৃতিকে শাড়ি পরাতে সাহায্য করব। আমি প্রকৃতিকে শাড়ি পরিয়ে দিব। 3 বান্ধবী মিলে প্রকৃতিকে সুন্দর করে সাজিয়ে দেয়। প্রকৃতি রিসেপশনের কোনো খামতি রাখেনি পুষ্প স্যার। দুমদাম রিসেপশন করেছে পুষ্প স্যার। প্রকৃতি পুষ্প স্যারের সকল ফ্রেন্ডদের সাথে পরিচয় হয়। তবে আশ্চর্যের বিষয় হলো ভার্সিটির কেউ আসেনি। কোনো ছাত্রছাত্রী জানে না পুষ্প স্যারের বিয়ে। সে নিয়ে প্রকৃতির কোনো মাথা ব্যথা নেই। প্রকৃতি নিজে বাড়িতে ফিরে আসে। চলে যাচ্ছে প্রকৃতি পুষ্প স্যারের দিনগুলো। প্রকৃতি পুষ্প স্যারের সাথে কোনো কথা বলে না। পুষ্প স্যার কিছু বলতে নিলে প্রকৃতি বলে ওঠে, একটা ভার্সিটি পড়ুয়া ছাত্রীকে মাঠে সবার সামনে কান ধরাতে ভালো লাগে। পুষ্প স্যার নিজের করা কাজের জন্য খুবই লজ্জিত। পুষ্প স্যারকে ক্ষমা চাওয়ার কোনো সুযোগই দিচ্ছে না। ঋষি প্রতিদিন নিজের কেবিনে একটা করে গোলাপ পাচ্ছে রেগুলার, কিন্তু বলতে নিয়েও থেমে যাচ্ছে। ঋষি জানে ছোঁয়া এমন কাজ করতে পারে না। ঋষি নিজের বুদ্ধি খাটিয়ে বুঝতে পারে এসব কাজ অজান্তার। অফিস শেষে ছোঁয়া চলে গেলে ঋষি অজান্তার কেবিনে যায়। ছোঁয়া নিজের জন্য আলাদা গাড়ি কিনেছে। সে এখন নিজের গাড়িতে চলাচল করে। অজান্তা ঋষিকে দেখে খুশি হয়ে যায়। মুচকি হেসে আহ্লাদে স্বরে বলল, ঋষি, আপনি আমার কেবিনে কি মনে করে? কোনো সমস্যা হয়েছে? ঋষি চেয়ার টেনে বসতে বসতে বলল, ম্যাম, অনেক বড় সমস্যা হয়েছে। আমার লাইফের কিছু সমস্যা হয়েছে। আপনার সাথে আমার কিছু গুরুত্বপূর্ণ কথা আছে। অজান্তা অনেক খুশি। অজান্তা ঠিক করেছে আজকে ঋষিকে নিজের ভালোবাসার কথা জানাবে। উচ্ছ্বাস নিয়ে বলল, আমরা কোনো ক্যাফেটেরিয়ামে বসে কথা বলতে পারি? অফিসে এসব নিয়ে কোনো কথা বলতে চাই না। ঋষি অজান্তার কথায় দ্বিমত পোষণ করল না। ঋষি অজান্তার কথার জবাবে বলল, ওকে ম্যাম, আমরা সামনের ক্যাফেটেরিয়ামে কফি খেতে খেতে কথা বলতে পারি। ক্যাফেটেরিয়ামে 2 পাশে 2 জন বসে আছে। অপরিচিত কেউ বসে থাকলে কথা বলতে যতটা সংকোচ না হতো তার থেকে বেশি সংকোচ হচ্ছে। অজান্তা বলল। ঋষি কফির কাপে চুমুক দিয়ে বলল। অজান্তা চিন্তিত কণ্ঠে বলল, আপনার লাইফে কি এমন সমস্যা আছে যা আমার সাথে শেয়ার করতে চান? জানতে খুব ইচ্ছে হচ্ছে।
আপনার সমস্যার সাথে মোকাবেলা করতে ইচ্ছে করছে। ঋষি কফির কাপে চুমুক দিয়ে বলল, কিভাবে বলবো? আমার মাথায় কোনো কাজ করতেছে না। আমি কিছুই বুঝতে পারছি না কে আমার সাথে এমন কাজ করছে। অফিসে আমার সাথে খারাপ কিছু ঘটতে চলেছে। অজান্তা চিন্তিত স্বরে বলল, অফিসের লোক আপনার সাথে খারাপ ব্যবহার করেছে? কেউ আপনার সাথে খারাপ ব্যবহার করেছে? আমাকে নির্দ্বিধায় বলতে পারেন। আমার সাথে কেউ খারাপ ব্যবহার করেনি। প্রতিদিন অফিসে এসে আমার টেবিলে একটা করে গোলাপ পাচ্ছি। কে রাখছে সেই গোলাপ? কেন রাখছে? আমি কিছুই জানি না। অজান্তা মুচকি হেসে বলল, আপনার কি গোলাপ পছন্দ নয়? আপনি গোলাপ লাইক করেন না? গোলাপে কি আপনার অ্যালার্জি? ঋষি আহত কণ্ঠে বলল, না ম্যাম, গোলাপ ফুলের উপর আমার কোনো অভিযোগ নেই। আমার জীবন থেকে সকল রং ফুরিয়ে গেছে। জীবনের সকল রং আমি অন্য কাউকে দিয়ে দিয়েছি। আমার লাইফে এখন কোনো রং নেই। ঋষির কথা শুনে অজান্তা খুব কষ্ট পেল। কেন ঋষির জন্য কষ্ট হচ্ছে? ঋষি অজান্তার কাছে কি লুকাতে চাচ্ছে? তার জীবনে কি অনেক কষ্ট লুকিয়ে আছে? অজান্তার নেত্র নিজের অজান্তেই জলে টলমল করতে থাকে। অজান্তা বলল, আপনার মনে অনেক কষ্ট আমি জানি, কিন্তু আপনার কষ্ট বেশি দিন থাকবে না। আপনার কষ্ট লঘু করতে কেউ চলে আসবে। আপনি যদি আমাকে কিছু বলার সুযোগ দিন তাহলে আমি কিছু বলতে চাই। কিছু মনে করলে বলবো না। ঋষি অজান্তার দিকে সরু দৃষ্টিতে তাকায়, নরম স্বরে বলল, ওকে ম্যাম, আমি কিছুই মনে করব না। আপনার মনে যা আছে তাই বলতে পারেন। আমি জানি আপনি আমাকে ভালোবাসার কথা বলবেন। আমি এই লাইফ পার করে এসেছি, সেজন্য অন্যজনের মনের কথা সহজেই বুঝতে পারি। আমি চাই আপনি যেন আমার লাইফ থেকে সরে যান। সেজন্য আপনার সাথে নিজের ইচ্ছেতে কথা বলতে এসেছি। অজান্তা হুট করে ঋষির হাত ধরাতে ঋষি কেঁপে ওঠে। ঋষি হাত সরিয়ে নিতে চাইলে অজান্তা আরও শক্ত করে চেপে ধরে। আশেপাশে তাকিয়ে হাত সরানোর চেষ্টা করলে অজান্তা ঋষির হাত দুই হাতের মুঠোয় নেয়। অজান্তা ঋষির চোখের দিকে তাকিয়ে বলল, আমি আপনার সকল কষ্টের অংশীদার হতে চাই। আপনার কষ্ট নিজের করে নিতে চাই। ভালোবাসা দিয়ে আপনার মন জয় করতে চাই। আপনার সকল কষ্ট ভালোবাসা দিয়ে মুছে দেব। আমি ঘুরিয়ে কথা বলতে পারি না। আপনাকে আমার খুব পছন্দ। আপনাকে আমি খুব ভালোবাসি। অজান্তার মুখে ভালোবাসার কথা শুনে ঋষির মনে অনেক কষ্ট হলো। ছোঁয়ার মুখটা ভেসে উঠল। ঋষি নিজের হাত এক টানে সরিয়ে নেয়। ছোঁয়ার চোখের দিকে তাকিয়ে ঠোঁট ভিজিয়ে নেয়। কষ্টমাখা আহত কণ্ঠে বলল, আপনি আমাকে ভুলে যান। আমি আপনাকে ভালোবাসতে পারবো না। আমি অন্য কাউকে ভালোবাসি। আমি তার জায়গাটা আপনাকে দিতে পারবো না। ঋষির কথা অজান্তার বুকে তীরের মতো লাগে। টুপ করে চোখ থেকে দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। অজান্তার চারিদিকে ঘোর অন্ধকার নেমে এলো। পায়ের নিচের মাটি সরে গেল। অজান্তা ভেজে কণ্ঠে বলল, আপনি আমাকে মিথ্যা কথা বলছেন। আমি আপনার বিষয়ে সব কিছু জেনেছি। আপনার বোন প্রকৃতি আমাকে আপনার বিষয়ে সব কিছু বলেছে। আপনি কাউকে ভালোবাসেন না। আমার লাইফে বিয়ে নামে কোনো অধ্যায় ছিল না। বাসায় অনেক বিয়ের ঘরে এসেছে। আপনাকে দেখে মনে ছোট্ট একটা ঘর বাঁধার স্বপ্ন জাগে। আমি নিজের অজান্তেই আপনাকে নিয়ে ছোট্ট একটা ঘর বেঁধে ফেলেছি। আমার কি দোষ? আপনার সাথে ঝগড়া করতে করতে ভালোবেসে ফেলবো আমার জানা ছিল না। প্লিজ আমাকে ফিরিয়ে দিবেন না। ঋষি টলমল চোখে বলল, আমি আপনাকে কোনোদিনও ভালোবাসতে পারবো না। আমার জীবন অনেক আগেই অন্য কাউকে দিয়ে দিয়েছি। জীবনে থেকে বেশি ভালো তাকে বেসেছি। তাকে ছাড়া আমি অন্য কাউকে চিন্তাও করতে পারি না। আজ সে অন্য কারোর সাথে আছে, কিন্তু আমার মনে তার জন্য যতটা ভালোবাসা ছিল তার মনেও ঠিক ততটাই ভালোবাসা আছে। আমরা পরিস্থিতির শিকার হয়ে দূরে সরে দাঁড়িয়েছি। অজান্তা রাগী গলায় বলল, কে আপনার জীবন এলোমেলো করে দিয়েছে? কে আপনার স্বপ্ন ভেঙে চুরমার করে দিছে? কে আপনাকে সুখের সাগরে ভাসিয়ে দিয়েছে? আমি সেসব বিষয়ে কোনো মাথা ব্যথা নেই। আমি আপনার সেই চূর্ণ হৃদয়ে এক ফোঁটা জায়গা চাইছি। আমি কখনো আপনার ভালোবাসা ছোট করব না। আপনার ভালোবাসাকে সব সময় শ্রদ্ধা করব। ঋষি কষ্টমাখা ভারী গলায় বলল, আপনাকে আমার জীবনের সাথে জড়িয়ে আপনাকে কোনো কষ্ট দিতে পারবো না। আমার লাইফে শুধু কষ্ট আর কষ্ট। আমার মনে যতটুকু ভালোবাসা ছিল সব আমার ভালোবাসার মানুষের জন্য। তাকে ছাড়া আমি অন্য কাউকে চিন্তাও করতে পারি না। ঋষি নিজেকে সহ্য করতে পারছে না।
ছোঁয়া অফিস শেষে যখন চলে যায় তখন ঋষি বুঝতে পারে কতটা কষ্ট হয়। ভালোবাসার মানুষ হারানোর কষ্ট প্রতিনিয়ত পাচ্ছে। নিজের কষ্ট কাউকে দেখাতে পারে না। নিজেকে এই বলে শান্ত রাখে রাত শেষে আবার ছোঁয়াকে দেখতে পাবে। ঋষি কথা দীর্ঘ না করে চলে যেতে নিলেই অজান্তা দৌড়ে এসে ঋষির হাত ধরে। অজান্তা কান্না করতে করতে বলল, আমি আপনার পায়ে পড়ছি, প্লিজ আমায় ভালোবাসা ফিরিয়ে দেবেন না। আপনাকে ছাড়া আমিও দ্বিতীয় কাউকে কল্পনা করতে পারি না। এক সময় আমার কাছে প্রেম, ভালোবাসা, সংসার সব বিষের মতো লাগতো। আজ নিজেকে সেই বিষাদিত করতে চাচ্ছি। প্লিজ আপনার ভাঙা মনে আমাকে একটু জায়গা দিন। ঋষি নিজের হাত ছাড়িয়ে আবার চলতে শুরু করে। অজান্তা সকল লিমিট ক্রস করে ঋষির পায়ে পড়ে। ঋষির নিচে বসে অজান্তা চোখের পানি মুছে দেয়। মুচকে এসে বলল, নিজেকে কখনোই দুর্বল ভাববেন না। কেন আমার কাছে এত দুর্বল হয়ে পড়ছেন? আপনার প্রতি একটু ফিলিংস নেই। আমার সব ভালোবাসা অন্য কেউ নিয়ে গেছে। আমি আপনার জীবন থেকে দূরে সরে যাব। আমার শুধু একটা কথা জানার ইচ্ছা, কে আপনি কেমন শাস্তি দিয়েছে? কে আপনার হৃদয় এমন ক্ষত বিক্ষত করেছে? সহ্য করতে পারবেন? আপনাকে বললে আপনি আমার ভালোবাসাকে মেরেও ফেলতে পারেন। আমি কষ্ট সহ্য করতে পারবো, কিন্তু আমার ভালোবাসার কষ্ট সহ্য করতে পারবো না। আমি আপনার ভালোবাসাকে সম্মান করি, তার গায়ে ফুলে টোকা পড়তে দেব না। শুধু একটিবার তার নামটা বলেন। ঋষি চোখের জল মুছে বলল, আমার ভালোবাসার মানুষ অন্য কেউ নয়। আমার ভালোবাসার মানুষ আপনার বৌদি ছোঁয়া, যাকে আমি নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসি। অজান্তা বসে কান্না করতে থাকে। অজান্তার কান্না দেখে পূর্ণিমা চাঁদও কান্নায় ভেঙে পড়ে। সান্ত্বনা দেওয়ার মতো কেউ নেই। নিজেকে খুব অসহায় মনে হচ্ছে। কাউকে ভালোবাসলে কষ্ট পেতে হয় জানা ছিল না। দাঁড়ানোর শক্তি পাচ্ছে না। সব শক্তি গ্রাস করে নিয়েছে ভালোবাসা নামক শব্দটি। চোখের জল মুছে উঠে দাঁড়ানোর চেষ্টা করলো। অতি কষ্টে নিজেকে দাঁড় করাতে পারল। মুখে জলের ছিটা দিয়ে নিজেকে শান্ত করার চেষ্টা করলো। ড্রাইভ করে বাসায় ফিরতে হবে। অজান্তা চোখ থেকে জলের ফোয়ারা বয়ে যাচ্ছে অনবরত। আনমনে ড্রাইভ করে কোনো রকমে বাসায় আসে। রুমে এসে নিজেকে আটকিয়ে রাখতে পারল না। ফোনে ঋষির ছবি বের করে এক ধ্যানে তাকিয়ে আছে। নিজের উপর রাগ করে ফোনটা ছুঁড়ে মারে। প্রায় 2 ঘন্টা যাবৎ শাওয়ার ছেড়ে স্নান করে। চোখের জল শাওয়ারের জলের সাথে একাকার হয়ে গেছে। রাতে ডিনার না করে ঋষির কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ে। ঋষি নিজেকে হালকা লাগছে। সে নিজের জীবনটাকে একটু একটু করে গুছিয়ে নিতে পারছে। নির্দ্বিধায় অজান্তাকে মনের কথা বলতে পেরেছে। তার ক্ষত লাইফে অজান্তাকে জড়াতে পারবে না। ঋষি দীর্ঘশ্বাস নিয়ে ঘুমিয়ে পড়ে। একটা গোল আর একটা গোল। তিথি, তুই দেখে নিবি, আর্জেন্টিনায় এবার কাপ নেবে। মেসি এবার গোল দেবে। গোল। পুষ্পসার কোমরে হাত দিয়ে উঠে দাঁড়ায়। গম্ভীর গলায় চিৎকার করে বলল, প্রকৃতি, কি হচ্ছে এসব? আমাকে লাথি দিয়ে বিছানা থেকে ফেলে দিলে কেন? পুষ্পসারের রাগে কণ্ঠস্বর শুনে প্রকৃতির ঘুম ভেঙে যায়। ঘুম ঘুম চোখে পুষ্পসারের দিকে তাকিয়ে বলল, আপনি মেয়েদের মতো কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে কেন? আপনি নৃত্য করবেন? আমাকে বললে আমি আরও সুন্দরভাবে আপনাকে নাচ তুলে দিতাম। পুষ্পসার গম্ভীর ভয়ঙ্কর রাগী গলায় বলল, একদম বাজে কথা বলবে না। তুমি আমাকে লাথি দিয়ে বিছানা থেকে ফেলে দিয়েছ। দিন দিন তোমার স্পর্ধা বেড়েই চলেছে। প্রকৃতি বুঝতে পারে ঘুমের মাঝে পুষ্পসারকে বল ভেবে গোল দিচ্ছে। প্রকৃতি বুঝতে পারে ঘুমের মাঝে পুষ্পসারকে বল ভেবে গোল দিচ্ছে। মেসির জায়গায় প্রকৃতি কিক করেছে। প্রকৃতি বুঝেও না বোঝার ভান করে। বিছানা থেকে লাফ দিয়ে পুষ্পসারের সামনে দাঁড়ায়। চোখে চোখ রেখে বলল, আমার নামে দোষ চালানোর চেষ্টা করবেন না। স্ত্রীর সাথে কিভাবে কথা বলতে হয় জানেন না? নম্রতা বজায় রেখে কথা বলবেন। আপনি আমার শিক্ষক নন যে আপনার উঁচু কণ্ঠ শুনে ভয় পাবো। পুষ্পসার রীতিমতো অবাক। হাত মুষ্টিবদ্ধ করে নিজেকে শান্ত করার চেষ্টা করে। তার সাথে কখন উঁচু গলায় কথা বলল, কোমল গলায় বলল, প্রকৃতি, তুমি লিমিট ক্রস করে ফেলছো। একে তো দোষ করেছো, তার উপর উঁচু গলা। আপনার মনে ছিল না কানে ধরে দাঁড় করানোর? আমার জায়গায় আপনি থাকলে কি করতেন? আমার মান সম্মান যায়নি? আপনি মান সম্মানের কি বোঝেন? আপনাকে বললাম আমি আপনাকে বিয়ে করব না। আপনি সবার সামনে বললেন আমাকে বিয়ে করতে চান। কেন মিথ্যা কথা বলেছেন সবার সামনে? পুষ্পসার প্রকৃতির হাত টেনে নিজের কাছে নিয়ে আসে। তাদের মাঝে চুল পরিমাণও দূরত্ব নেই। পুষ্পসারের নিঃস্বভরা কণ্ঠে বলল,
তুমি নিজেই আমাকে বিয়ে করার জন্য পাগল ছিলে। তোমার সম্মতি না থাকলে তুমি বিয়ে করতে না, না করে দিতে। প্রকৃতি আমতা আমতা করে বলল, আমি গুরুজনদের সামনে না করতে পারতাম না। আমি আপনাকে ভালোবাসি না, কিভাবে আপনার সাথে সংসার করব? পুষ্পসার প্রকৃতিকে আলতো করে জড়িয়ে ধরে। প্রকৃতিকে এই প্রথম কোনো পুরুষ স্পর্শ করলো। প্রকৃতি কেঁপে নিজেও জড়িয়ে ধরে, খিচে চোখ বন্ধ করে ফেলে। পুষ্পসার প্রকৃতির কানে ফিস ফিস করে বলল, আমাকে ভালো না বাসলে বিয়ে করতে না। তোমার ফেসবুকের পাসওয়ার্ড আমার কাছে আছে। তোমার মেসেঞ্জার দেখলেই বোঝা যায় মিথ্যে দিয়ে তুমি উপন্যাস বানিয়ে ফেলতে পারবে। আমি বাসরাতে কিছুই করলাম না, তুমি সবার সামনে আমাকে লুচু প্রমাণ করেছ। প্রকৃতি কাঁপা কাঁপা গলায় বলল, আমার দম বন্ধ হয়ে আসছে। মাঝরাতে অসভ্যতা করছেন কেন? আপনি আমার শিক্ষক, আমার থেকে দূরে থাকার চেষ্টা করেন। পুষ্পসারের হাতের বাঁধনা হালকা হতেই প্রকৃতি পুষ্পসারকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। বিছানায় কাঁথা মুড়ি দিয়ে গুটিসুটি হয়ে শুয়ে পড়ে। প্রকৃতি ভাবতে থাকে তার বন্ধুদের বলা কথা। অর্বি প্রকৃতির কাছে বাসর ঘরের কাহিনী শুনতে চাচ্ছে। প্রকৃতি লজ্জামাখা মুখ করে বসে আছে, যা তিতির কাছে বিরক্তকর লাগছে। তিতি বিরক্ত কণ্ঠে বলল, ওর ভিতর মাথায় কবে বুদ্ধি হবে? গম্ভীর স্যারের আবার বাসর, স্যার বাসর ঘরে গম্ভীরভাবে প্রবেশ করে বলবে, মেবি তোমার মতো গাদি ছাত্রীকে বিয়ে করার কোনো ইচ্ছে ছিল না, পরিবারের চাপে তোমাকে বিয়ে করতে বাধ্য হয়েছি, যাও মাকে তো শুয়ে পড়ো। ছেলেরা এসবই করে। প্রকৃতি লজ্জামাখা কণ্ঠে বলল, না তিথি, উনি খুব রোমান্টিক। বিয়ে না হলে জানতেই পারতাম না। আমি সালাম করতে নিলে বলে ওঠে, তোমার জায়গা আমার হৃদয়ে, আমার পায়ে তোমার কোনো জায়গা নেই। আমার কপালে ভালোবাসার পরশ এঁকে দেয়, আমাকে বুকের সাথে মিশিয়ে নেয়, তারপর অনেক কিছু। প্রকৃতির ভাবনার মাঝে পিছন থেকে পুষ্পসার জড়িয়ে ধরে। প্রকৃতি কেঁপে পুষ্পসারের হাত চেপে ধরে। শ্বাস ভারী হয়ে আসে, বুকের হার্টবিট বাড়তে থাকে। পুষ্পসার কোনো কথা না বলে প্রকৃতির কেশে মুখ লুকায়। প্রকৃতির ঘাড়ে আলতো করে ভালোবাসার পরশ এঁকে ঘুমিয়ে পড়ে। ছোঁয়াটাকে ঘুম ভাঙে অজান্তার। সারা রাত কান্না করতে করতে চোখ মুখ ফুলে গেছে, নেত্রোদ্বয় লাল বর্ণ ধারণ করেছে। ছোঁয়া অজান্তার অবস্থা দেখে কিছুটা ভয় পেল। অজান্তাকে এমন রূপে কখনো দেখেনি ছোঁয়া। ছোঁয়া চকিত হয়ে প্রশ্ন করল, কি হয়েছে তোমার? তোমার অবস্থা এমন দেখাচ্ছে কেন? ছোঁয়াকে দেখে অজান্তা সব মনে পড়ে যায়। ঋষির ভালোবাসা তার সামনে দাঁড়িয়ে আছে। অজান্তা ছোঁয়াকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। ছোঁয়া এবার আর নিজেকে শান্ত রাখতে পারে না, ভয়ে ভয়ে বলল, অজান্তা কান্না করো কেন? তোমাকে আমি এমন অবস্থায় দেখতে পাচ্ছি না। অজান্তা ভেজা কণ্ঠে বলল, বৌদি, আমি লাইফে হেরে গেছি, আমি নিজের সাথে যুদ্ধ করতে পারছি না। ছোঁয়া চিন্তিত গলায় বলল, লাইফে হেরে গেছো মানে? তুমি কি কাউকে ভালোবাসো? তোমার লাইফে কেউ এসেছিল? অজান্তা চোখের জল মুছে বলল, বৌদি, আমি জানি ভালোবাসা হারানো কত কষ্ট, তুমি কেন নিজের ভালোবাসা থেকে দূরে সরে এলে? অজান্তার কথা ছোঁয়ার মনে ছ্যাদ করে উঠে। ছোঁয়া কাউকে ভালোবাসতো? ছোঁয়া কাউকে ভালোবাসতো ছোঁয়ার শাশুড়ি ছাড়া আর কেউ জানে না। অজান্তা কিভাবে জানলো? ঋষির কথা মনে পড়লে ছোঁয়ার চোখ টলমল করতে লাগলো। মিতা হাসি দিয়ে বলল, তুমি কি বলছো? আমি কাউকে ভালোবাসি না। আমার ভালোবাসা ছিল আমার মা বাবা। ভেবেছিলাম বিয়ে করে সংসারই হব। আমার লাইফে সংসার করা হলো না। তবে আমি আমার সংসারে তোমাকে এবং মাকে পেয়ে খুব খুশি। তোমাদের সাথে অফিস সামলাচ্ছি। আমার জীবনে তোমরাই সব। বুকে পাথর চেপে কত সহজেই কথাগুলো বলে দিলে। আমি তোমার সম্পর্কে সব জানি। তুমি একজন পাগলের মতো ভালোবাসতে। ছোঁয়া এদিক ওদিক তাকিয়ে নিজেকে শান্ত রাখার চেষ্টা করলো। মিহি কণ্ঠে বলল, আমি পাগলের মতো ভালোবাসি তোমাকে, আমার শাশুড়ি মাকে, যাদের জন্য আজ আমি এই বাড়িতে আছি। ছোঁয়ার হাতের উপর হাত রেখে বলল, তুমিও একজনকে পাগলের মতো ভালোবাসতে। আমার চোখের দিকে তাকিয়ে কথা বলো। তুমি আমার চোখ ফাঁকি দিতে পারবে না। কেন বারবার তোমার চোখ জলে ভিজে উঠছে? পাগল মেয়ে, রান্নার সময় চোখে ধোয়া লেগেছে, সেই জন্য চোখ থেকে জল পড়ছে। তুমি কি মিস্টার ঋষি রাজকে ভালোবাসতে না? তাকে তুমি নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসো। কেন আমার কাছ থেকে লুকানোর চেষ্টা করছো? ছোঁয়ার বুকে চিনচিন ব্যথা অনুভব করে। অজান্তার আড়ালে সে ব্যথাকে নিরাময় চেষ্টা করে। শাশুড়ির স্বরূপ অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে বলল, ছি অজান্তা,
তুমি কিন্তু আমাকে অপমান করছো। ভুলে যেও না আমি তোমার দাদার বউ। আমার নামে বাজে কথা বলার আগে 2 বার ভাববে। ছোঁয়াকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলল, ইচ্ছে হলে আমাকে মেরে ফেলো, তবু আমি বলবো তুমি ঋষিরাজকে ভালোবাসো। কেন তুমি ঋষিরাজকে ছেড়ে দিলে? অজান্তার কষ্ট দেখে ছোঁয়া অনেক কষ্ট হচ্ছে। ছোঁয়া অজান্তার রুমের দরজা বন্ধ করে দেয়, ভেজা গলায় বলল, আমি পরিস্থিতির শিকার। আমি আজও নিজের জীবনের থেকে বেশি ভালোবাসি ঋষিকে। তাকে ছাড়া অন্য কাউকে কল্পনাও করতে পারি না। আমার প্রতিটি শ্বাস প্রশ্বাস মিশে আছে ঋষি। বাকি জীবন তার স্মৃতি নিয়ে বেঁচে থাকতে চাই। অজান্তা মনে মনে বলল, আমি তোমাদের ভালোবাসার পূর্ণতা দেব, তোমাদের আমি এক করব, তোমাদের দুজনের মুখে হাসি ফুটাবো। আমার ভালোবাসা যদি সত্যি হয় তাহলে আমি তোমাদের এক করতে পারবই, ভালোবাসার কসম। কেন ঋষির কাছে ফিরে যাচ্ছ না? তোমাকে ছাড়া ঋষি দগ্ধে দগ্ধে মারা যাচ্ছে। ভেজা গলায় বলল, তা হয় না অজান্তা। আমি চাইলেও ঋষির কাছে ফিরে যেতে পারবো না। আমাদের মাঝে বিশাল দেওয়াল সৃষ্টি হয়েছে। সে দেওয়াল ভেদ করার ক্ষমতা আমাদের কারো নেই। তোমার ভালোবাসার মানুষকে। আমার ভালোবাসা সব সময় আমার কাছে আছে। ভালোবাসার স্বর্গ থেকে আসে। আমার ভালোবাসা স্বর্গে চলে গেলেও আমার মনে আছে। আমি তাকে কখনো ভুলতে পারবো না। জীবনে কাউকে ভালোবাসতেও পারবো না। আমার একটা কথা রাখবে? তোমার কথা রাখার জন্য আপ্রাণ চেষ্টা করব, তবে তোমাকেও আমার কথা রাখতে হবে। বলো কি কথা? তোমার দাদাকে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসো। মাকে বলে বাড়ির ছেলে বাড়িতে ফিরতে বলো। আমি স্ত্রীর দাবি নিয়ে তার সামনে যাব না। ওকে, আমি মায়ের সাথে কথা বলে দেখব। আজ আমি অফিস শেষে মায়ের সাথে কথা বলবো। তুমি এখনো তৈরি হওনি কেন? অফিসে যাবে না? আমি আজ অফিসে যাব না। আমার কাজ ঋষি করে দিবে। আমি আজ ভার্সিটিতে যাব। অনেক দিন হলো ভার্সিটিতে যাই না। ওকে, আমি আর মা সব সামলে নিব। অজান্তা খুব খুশি। সে তার মাকে আর সব কিছু বলবে। ছোঁয়ার ভালোবাসার পূর্ণতা দেওয়ার জন্য মাকে রাজি করাবে। ঋষি ছোঁয়ার ভালোবাসা এক করতে আপ্রাণ চেষ্টা করবে। 4 জোড়া চোখ একে অপরকে দেখে যাচ্ছে। কারোর মুখে কোনো কথা নেই। ছোঁয়াকে কাছে পেয়ে 3 জন খুব খুশি। ছোঁয়া সবাইকে উদ্দেশ্য করে বলল, তিথি, তুই কথা বলছিস না কেন? তুই 1 মিনিট কথা না বলে থাকতে পারিস না কেন? হুতুমের মতো বসে আছিস। তিথি জবাবে বলল, তুই ভার্সিটিতে আসছিস বলে তোকে নিয়ে নৃত্য করব। তুই কেন আসলি ভার্সিটিতে? তোকে আর পড়তে হবে না। তুই তোর স্বামীর কালাচাঁদের সাথে সংসার কর। ছোঁয়া মুচকি হেসে বলল, আমার উপর তোদের এত অভিযোগ? আমার লাইফ থেকে সব রং হারিয়ে গেছে। লেখাপড়া, সংসার এসব দিয়ে কি হবে? প্রকৃতি চুপ করে বসে আছিস কেন? প্রকৃতি কোমল গলায় বলল, আজ রাতে পুষ্প স্যারকে লাথি দিয়ে আর্জেন্টিনা পাঠিয়ে দিয়েছে। আমার ভয় হচ্ছে উনি ক্লাসে যদি আমাকে ব্রাজিল পাঠিয়ে দেয়, আমি আর্জেন্টিনা ছাড়া কোথাও যাব না। উপস্থিত সবাই হেসে উঠে প্রকৃতির কথা শুনে। অর্পির হাসি থামার কোনো নামগন্ধই নেই। তিথি হাসতে হাসতে বলল, পুষ্পতলা ভাইয়ের জীবনটাকে তুই তেজপাতা বানিয়ে দিলি। তুই লাথি দিছিস? ছোঁয়া অফিসে আসবে না শোনার পর কোনো কাজে মন দিতে পারছে না ঋষি। মন পড়ে আছে প্রাণপ্রিয় ছোঁয়ার কাছে। ছোঁয়াকে একটা নজর দেখার জন্য মনোতলা হয়ে থাকে। যদিও ছোঁয়া আজ অন্য কারো, অন্যের স্ত্রীর দিকে তাকানো পাপ। অবুঝ মন শুধু ছোঁয়াকে খুঁজে। ছোঁয়ার জন্য এমন পাপ করতে রাজি। এক সাগর অভিমান নিয়ে কাজ করছে ঋষি। অজান্তা মায়াভরা নেত্রে তাকিয়ে আছে। বুঝতে পারছে না কিভাবে ঋষি ছোঁয়ার কথা বলবে। মায়ের কাছ থেকে সদূরে দাঁড়িয়ে থেকে পরিস্থিতি বোঝার চেষ্টা করছে। হাত কাচুমাচু করছে। অজান্তার দিকে মায়ের আঁখে জোড়া দৃষ্টি পড়ে। ফাইলে মুখ গুজে বলে, ভিতরে আসো। ওখানে চোরের মতন দাঁড়িয়ে থাকতে হবে না। অজান্তা ধীর পায়ে মায়ের কেবিনে প্রবেশ করে। চেয়ারে বসে 1 গ্লাস জল পান করে। বুকে সাহস সঞ্চয় করে বলল, মা, আমি তোমাকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে চাই। আশা করি তুমি আমার কথা ভেবে দেখবে। মেয়ের দিকে সরু চোখে তাকিয়ে বললেন, কি বলতে চাও? যার জন্য তোমাকে খুব হ্যারাস লাগছে? অন্যায় কোনো ইচ্ছা পূরণ করতে পারবো না। আমি অন্যায় কোনো আবদার করব না। আমি তোমাকে যা বলবো তুমি বিশ্বাস করতে পারবে না। অজান্তার দিকে তাকিয়ে কিছুটা আন্দাজ করতে পারে। ভারী কণ্ঠে বলল, তোমার দাদা বাসায় আসুক, আমি চাই না। আমাকে বললে আমি তার ভালোবাসার দাম দিতে পারবো না। তার জন্য একটা মেয়ের
জীবন নষ্ট হয়ে গেছে। ছোঁয়ার মা বাবার সামনে মাথা তুলে দাঁড়াতে পারছি না। আমি দাদার বিষয়ে কিছু বলতে চাইনি, আমি ছোঁয়া বৌদির বিষয়ে বলবো। চকিত হয়ে ভারী গলায় বলল, ছোঁয়ার বিষয়ে তুমি কি জানো? না জেনে ছোঁয়ার কোনো কথা আমাকে বলবে না। মনে মনে ভয় কাজ করতে লাগলো অজান্তার। ছোঁয়ার ভালোবাসার কথা জেনে যায়নি তো? অজান্তার কাছে প্রেম ভালোবাসা বিশেষ সমতুল্য। অজান্তা তার মায়ের হাতের উপর হাত রেখে বলল, আমি প্রেম ভালোবাসা কখনো বিশ্বাস করতাম না, এসব আমার কাছে পুতুল খেলা মনে হয়। সংসারের কথা উঠলে নিজেকে পিছিয়ে ফেলতে ইচ্ছে করে। আজ আমি ভালোবাসার মানে বুঝি। ধরনীর বুকে ভালোবাসা আছে বলেই ধরনী আজ রঙিন। ভালোবাসা মানুষের মাঝে বিরাজ করে বলেই কাউকে বিশ্বাস করতে পারে। অজান্তার কথা শুনে রীতিমতো অবাক হচ্ছেন। ভালোবাসার শব্দটা অতি সহজে বলতে পারছে। কিভাবে অতি সহজে ভালোবাসার কথা বলতে পারছে? ছোঁয়া সাথে থাকতে থাকতে প্রেম ভালোবাসা বুঝতে পেরেছে। উচ্ছ্বাস নিয়ে বললেন, তুমি কাউকে ভালোবাসো? তার সাথে ঘর বাঁধতে চাও? মুচকি হেসে বলল, আমার ভালোবাসা ছোঁয়া, তুমি তাকে নতুন করে বিয়ে দাও, তার জীবনটা আবার গড়ে দাও। ছোঁয়া প্রতিনিয়ত দগ্ধে দগ্ধে মারা যাচ্ছে। ছোঁয়ার কষ্ট তোমার চোখে পড়ে না? ছোঁয়াকে বিয়ে করবে কে? ছোঁয়া একজন বিবাহিত নারী। মেয়েরা একবারে কোণে সাজে। আমি তোমার অন্যায় আবদার মেনে নিতে পারবো না। কেন মানতে পারবে না? আজ যদি ছোঁয়ার জায়গায় আমি হতাম, তুমি এক কথা বলতে? তোমার ছোঁয়াকে তো ভালোবাসার মুখ দেখাতে পারলে না। তুমি জানতে ছোঁয়াকে কাউকে ভালোবাসে, তবুও তোমার ছেলের বউ করে নিয়ে আনলে। কেন ছোঁয়ার জীবন তুমি আর তোমার ছেলের জীবন নষ্ট করলে? আমি ছোঁয়াকে কষ্ট পেতে দেব না। আমি ছোঁয়ার পাশে আছি। আমি ছোঁয়াকে তার ভালোবাসার মানুষের হাতে তুলে দেব। অজন্তা, তুমি ভুল করছো। সমাজে আমাদের একটা মান সম্মান আছে। আমি এমন কাজ করতে পারবো না। সমাজের সামনে আমার মাথা নিচু করো না। সমাজ মাই ফুড। সমাজ কি আমাকে সুখে রাখতে পারবে? সমাজ কি দেবে আমার বাঁচার অধিকার? যাকে আঁকড়ে ধরে বাঁচতে পারবো, সমাজ থেকে আমার কাছে এনে দেবে? তোমরা এখনো বুঝতে পারছো না, বিবাহিত মেয়েদের দ্বিতীয়বার বিবাহ হয় না। ছোঁয়া বিবাহিত থাকবে না। আমি দাদার সাথে কথা বলেছি। দাদা ছোঁয়াকে ডিভোর্স দেবে। ছোঁয়ার ডিভোর্স হওয়ার পর আমি ছোঁয়াকে তার ভালোবাসার মানুষের হাতে তুলে দেব। তুমি বিষয়টা ভেবে দেখবে। অজান্তা কথা না বাড়িয়ে চলে আসে। ঋষি সোজা ঋষির ডেস্কের সামনে আসে। ঋষির হাত ধরে টানতে টানতে অফিসের বাইরে ক্যাফেটেরিয়ামে নিয়ে যায়। ঋষি অজান্তার এমন ব্যবহারে ঘাবড়ে যায়। অজান্তা কি করতে চাইছে ঋষির সাথে? অজান্তা ঋষির সামনে বসে চোখ বন্ধ করে নিজেকে শান্ত রাখার চেষ্টা করে। ঋষি কিছু বলতে নিলে থামিয়ে দেয়। অজান্তা বলল, আমি জানি আপনার মনে অজান্তা নামে কোনো মানুষ নেই। আমি আপনার ভালোবাসা ফিরিয়ে দেব। আপনার ভালোবাসার মানুষকে আপনার কাছে ফিরিয়ে দেব। ছোঁয়া আপনাকে ছাড়া ভালো নেই। ছোঁয়া নিজেকে মানিয়ে নেবে। ছোঁয়ার জীবন নষ্ট করবেন না। ছোঁয়ার সংসার ভাঙবেন না। ছোঁয়া এখন অন্য কারো। তাকে আমি অন্যের কাছ থেকে কেড়ে নিতে পারবো না। ছোঁয়া অন্য কারো কোনোদিন ছিল না, অন্য কারো হতেও পারে না। ছোঁয়া আপনার ছিল, আজও আপনার আছে। আমার কথা মন দিয়ে শোনার চেষ্টা করবেন। আমার কথা শেষ হওয়ার আগে কথা বলবেন না। ওকে, আমি কোনো কথা বলবো না, তবে তাড়াতাড়ি কথা শেষ করবেন, অনেক কাজ আছে। আমি জানি আপনি ছোঁয়াকে নিজের জীবনে থেকে বেশি ভালোবাসেন। পরিস্থিতির শিকার হয়ে আপনি আর ছোঁয়া আলাদা হয়েছেন। ছোঁয়া আপনার সামনে যত শক্ত থাকুক না কেন, দিন শেষে সে ভেঙে পড়ে। আমি চাই আপনি ছোঁয়াকে বিয়ে করেন। হোয়াট? আমি এমন কাজ করতে পারবো না। ছোঁয়ার সংসার আমি নষ্ট করব না। আমার কথার মাঝে কথা বলতে মানা করেছি। ওকে, আর কোনো কথা বলবো না। মনোযোগ সহকারে কথা বোঝার চেষ্টা করব। অজান্তা পুনরায় বলতে শুরু করলো, ছোঁয়ার সাথে আমার দাদার বিয়ে হয়। আমার দাদাও পরিস্থিতির শিকার হয়ে ছোঁয়াকে নিজের বন্ধনে বেঁধে ফেলেছে। বিয়ের পর বৌদি আমাদের বাড়িতে আসে। দাদা বাড়ি থেকে বেরিয়ে যায় আর ফিরে আসেনি। দাদা তার গার্লফ্রেন্ডকে বিয়ে করেছে। সে জানিয়েছে ছোঁয়াকে নিজের জীবনে জড়াতে পারবে না। সে ছোঁয়াকে বাঁধন থেকে মুক্তি দেবে। ছোঁয়া এসব বিষয়ে কিছু জানে না। আমি চাই আপনি ছোঁয়াকে বিয়ে করেন। আমি আমার ভালোবাসা উৎসর্গ করলাম ছোঁয়ার জন্য। আমি আপনাদের বেস্ট ফ্রেন্ড হিসেবে সারা জীবন কাটিয়ে দিতে চাই। ঋষির মুখে কোনো কথা নেই। নীরবে নির্ভীকতে বসে আছে। নিস্তব্ধতা বিরাজ করছে ঋষির মাঝে। আখিদয় লাভার ন্যায় লাল বর্ণ ধারণ করেছে।
চোখ থেকে অশ্রু বন্যা অনবরত হয়ে যাচ্ছে। কথা বলার বাক শক্তি হারিয়ে ফেলেছে। এইদিক ওদিক তাকিয়ে নিজেকে শক্ত করে বলল, ছোঁয়ার জীবনে এত বড় ঝড় হয়ে গেছে। আমি ছোঁয়াকে কখনোই কষ্ট দিতে চাইনি। আমার ছোঁয়া আমার জন্য এত কষ্ট করছে। আমার সাথে সেদিন পালিয়ে গেলে আজ আমাদের মাঝে থাকতো না কোনো দূরত্ব। একে অপরের ভালোবাসায় মুগ্ধ থাকতাম। পরিবারের লোক সাময়িক সময়ের জন্য কষ্ট পেত, কিন্তু ঠিক সামলিয়ে নিত। আমি কোনো মানুষের মাঝেই পড়ি না। না পারলাম পরিবারের মুখে হাসি ফেরাতে, না পারলাম ছোঁয়াকে ভালো রাখতে। আজ নিজের প্রতি নিজেরই খুব রাগ হচ্ছে। ঋষি আজ একদম ভেঙে পড়েছে। কথা বলার শক্তিটুকু নেই। ফর্সা গালটা লালচে দানার মতো মলিন হয়ে গেছে। কাপা ভেজা গলায় বলল, ছোঁয়া কেমন আছে? ছোঁয়াকে দেখতে খুব ইচ্ছে করছে। দু চোখ ভরে তাকে দেখতে ইচ্ছে করছে। একটু দেখতে পেলেই নিজেকে ধন্য মনে করতাম। উর্বি মুখ কারো করে বলল, সবারই বিয়ে হচ্ছে, আমাকে কেন বিয়ে দিচ্ছে না? আমি কেন কোনো ছেলেদের চোখে পড়ি না? তিথি আহ্লাদের স্বরে বলল, কষ্ট পাওয়ার কোনো দরকার নেই বুনু। আমার দিকে তাকিয়ে দেখ, আমিও সিঙ্গেল। তবে আমার একটা মহৎ গুণ আছে, আমি দিনে 4-5 জনের উপর ক্রাশ খাই। তিথির কথায় হাসিতে মেতে উঠল বন্ধু মহল। ছোঁয়ার মুখেও হাসির রেখা। অনেকদিন পর ছোঁয়া মন খুলে হাসছে। তিথির পরের কথা কানে আসতেই মুখ থেকে হাসির রেখা উড়ে গেল। তিথি হুট করে বলে উঠল, আমার প্রথম ক্রাশ ছিল প্রকৃতির ভাই ঋষি, কিন্তু দুঃখের বিষয় তিনি আমাকে নয়, আমার বান্ধবী ছোঁয়াকে ভালোবাসে। উর্বি বলল, এখন চান্স নিতে পারিস, একদম খালি আছে। প্রকৃতি ছোঁয়ার দিকে এক পলক তাকায়। ছোঁয়ার ফর্সা মুখটা মলিন হয়ে গেছে। প্রকৃতি রাগী গলায় বলল, থামবি তোরা, একটু বাজে কথা বলবি না। এখানে আমার ভাইয়ের নামে কেউ কথা বললে তাকে আমি জুতা পিটা করব। তিথি অট্ট হাসি দিয়ে বলল, তোর আন্ডারমেটিক ভাইকে আমি বিয়ে করতে যাব না। একদিন দেখা হয়েছিল আমার সাথে, কথাও বলেনি। তাকে আমি বিয়ে করতে যাব কোন দুঃখে? আমার তো সালমান খান আছে। ছোঁয়া নীরবে নির্বিতে সবার কথা শুনে যাচ্ছে। উর্বি তিথির জবাবে বলল, তোর সালমান খান একজন প্লে বয়, শেষে তুই কিনা একজন প্লে বয়কে বিয়ে করতে চাইলি? তার থেকে আমাদের বাসার আবুল চাচা অনেক ভালো। তুই... উর্বির কথার মাঝে ছোঁয়া বলল, দিদিকে ধরে বেঁধে আবুল চাচার সাথে বিয়ে দিতে হবে। আমার জানা মতে আবুল চাচা এখনো বিয়ে করেনি। তিথি রাগী গলায় বলল, আমি জীবনেও বিয়ে করব না আবুল চাচাকে। লজ্জা নেই তোদের একটা ইনোসেন্ট বান্ধবীর সাথে এমন করতে? প্রকৃতি মুচকি হেসে বলল, একটা কথা বললে সত্যি সত্যি আবুল চাচার কাছে বিয়ে দিয়ে দিব। চল আমরা একটু পার্কে ঘুরে আসি। ছোঁয়া নিজের হাতের দিকে তাকিয়ে বলল, আমি যেতে পারবো না, অলরেডি অনেক লেট। নিজের গতিতে বয়ে যাচ্ছে সময়, কেটে যাচ্ছে দিন। ঋষি ছোঁয়ার সম্পর্কের উন্নতি হলেও কেউ কারোর সাথে সহজভাবে কথা বলতে পারে না। ছোঁয়া রুমে বসে অফিসের কাজ করছিল। ছোঁয়ার রুমে ছোঁয়ার শাশুড়ি মা আসেন। তাদের কথা শোনার জন্য বাইরে কান পেতে রইল অজান্তা। ছোঁয়ার পাশে বসতে বসতে বলল, এখনো কাজ করছো? সারাদিন কাজ নিয়ে ভাবলে হবে? নিজেকে নিয়ে কখন ভাববে? নিজেকে নিয়ে ভাবার জন্য সময় বের করতে হবে। মলিন কণ্ঠে বলল, মা, নিজেকে নিয়ে ভাবার কোনো উপায় নেই। ভালোবাসার মানুষ হারিয়ে গেছে। পরিবারের মুখের দিকে তাকিয়ে বিয়ে করলাম সংসারী হওয়ার জন্য, কিন্তু জীবনে কোনো কিছুই হতে পারলাম না। নিজেকে নিয়ে ভাবতে এখন ভয় লাগে। ছোঁয়ার কাঁধে হাত রেখে বলল, আমি চাই তুমি নিজেকে নিয়ে ভাবো। আমি তোমাকে আবার বিয়ে দিতে চাই। বিয়ের কথা ছোঁয়ার কানে আসতেই ছোঁয়া বসা থেকে দাঁড়িয়ে পড়ে। ছোঁয়ার জীবন থেকে বিয়ে নামক শব্দটা সব কিছু কেড়ে নিয়েছে। আর কি কেড়ে নেওয়ার বাকি আছে? ছোঁয়া চকিত হয়ে বলল, না মা, মেয়েরা একবারই বিয়ের পিড়িতে বসে, আমি আর বিয়ের পিড়িতে বসতে পারবো না। কেন? তোমার জীবনের কি কোনো গুরুত্ব নেই? তোমাকে অনেক দূরে যেতে হবে, তার জন্য তোমার একটা সঙ্গী দরকার। পারবো না আর কিছু হারাতে। আপনার বাসায় বোঝা হলে বলতে পারেন, আমি এখান থেকে চলে যাব। গম্ভীর রাগী গলায় বলল, কোথায় যাবে? তোমাদের বাসায় গেলে তোমার ছোট বোন আছে। তোমাদের বাসায় গেলে লোক সমাজ তোমাকে বাঁচতে দেবে না। সবাই বলবে শ্বশুর বাড়িতেও জায়গা হলো না, কে করবে তোমার ছোট বোনকে বিয়ে? তুমি এখানে থাকতে পারো, তুমি আমার মেয়ের মতোই।
ছোঁয়ার চোখ থেকে টপ টপ করে অশ্রু ঝরে যাচ্ছে। ভেজা গলায় বলল, মেয়ের মতো কিন্তু মেয়ে নয়। আপনি আমাকে কখনো মেয়ে ভাবেননি। মেয়ে ভাবলে আমার বিয়ের কথা বলতে পারতেন না। অজান্তা তো আছেই। অজান্তা আমার থেকে বয়সে বড়। তার বিয়ের কথা কোনোদিন শুনিনি আপনার মুখে। অজান্তা বিয়ে, ভালোবাসা, প্রেম এসবে বিশ্বাস নয়। তাকে বিয়ে দেওয়ার অনেক চেষ্টা করছি। তুমি আমাকে নিজের মা ভাবলে আমার মুখের উপর বলে দিতে না আমি তোমার মা নয়। তোমার মা হয়ে তোমার কাছে আবদার নিয়ে আসছিলাম। ছোঁয়া নীরবে নির্ভীতে কান্না করে যাচ্ছে। অনবরত জল গড়িয়ে পড়ছে। শাশুড়ি মায়ের কথা কানে বাজছে। তোমাকে আবার বিয়ে দিব বলা কথাটা ছোঁয়া করুণ কণ্ঠে বলল, মা, আমি বাকি জীবন ভালোবাসার মানুষের স্মৃতি ধরে বাঁচতে চাই। আমি কাউকে নিজের জীবনে চড়াতে পারবো না। আমার জীবনের সব থেকে দামি জিনিস হলো ভালোবাসা। তাকে মনে রেখেই বাঁচতে চাই। আমি তোমার ভালোবাসা ফিরিয়ে দিব। তোমাদের ভালোবাসার মানুষের হাতে আমি তোমাকে তুলে দিব। তোমার ভালোবাসার মানুষকে। আমার জীবন কারো জীবনের সাথে জড়িয়ে গেছে। আমি কিছুতেই তার কাছে ফিরে যেতে পারবো না। আমি তার কাছে ফিরে গেলে লোক সমাজে তার মাথা নিচু হয়ে যাবে। আমি বেঁচে থাকতে কিছুতেই তার মাথা নিচু হতে দিব না। অজান্তা রুমে প্রবেশ করতে করতে বলল, তোমাকে ছাড়া তোমার ভালোবাসার মানুষ ভালো নেই। প্রতিনিয়ত তোমার বিহনে দগ্ধে দগ্ধে মারা যাচ্ছে। তোমার চোখে কি একবারও পড়েনি তাকে তুমি প্রতিনিয়ত দেখে যাচ্ছ? অজান্তার মা অজান্তার দিকে তাকিয়ে বলল, তুমি কার কথা বলছো? কাকে ছোঁয়া প্রতিনিয়ত দেখে যাচ্ছে? অজান্তা কিছু বলার আগে ছোঁয়া বলল, অজান্তা ভুল বকে যাচ্ছে। তার কথা বিশ্বাস করবেন না। আমার জীবন নিয়ে তোমার কিছুই বলার নেই অজান্তা। আমার জীবনে যা সিদ্ধান্ত আমি নিব। তুমি সিদ্ধান্ত নেওয়ার কেউ না। আজ আমাকে থামাতে পারবে না তুমি। আমার বিয়ের কথা বললে আমিও বিয়ে করব। তবুও তোমাকে ঋষিকে বিয়ে করতে হবে। ঋষি তোমার জন্য প্রতিনিয়ত মারা যাচ্ছে। তোমার চোখে ঋষির কষ্ট পড়ে না? তোমাকে দেখার জন্য সে দিনের পর দিন আমাদের অফিসে পড়ে আছে। তোমাকে এক নজর দেখবে বলে বিসিএস পরীক্ষা অবধি দেয়নি। তার সমস্ত সুখ তোমার মাঝে নিহিত। কাকে কি বলবো? তুমি ভালোবাসার মানে কিছু বোঝো? তুমি মনে করেছো তোমার জন্য ঋষির মাথা নিচু হয়ে যাবে। তোমার জন্য কখনো ঋষির মাথা নিচু হবে না। তোমার জন্য সে এক কথায় নিজের জীবন উৎসর্গ করতে পারে। সত্যি বলতে তুমি কখনো ঋষিকে ভালোই বাসোনি। তোমার ভালোবাসা খাঁটি হলে তুমি ঋষির দুঃখ বুঝতে। তুমি সেই পরিবারের মুখের দিকে তাকিয়ে ঋষির হাত ছেড়ে দিলে। আজ সেই পরিবার তোমাকে ঋষির হাতে তুলে দিতে চাচ্ছে। সেদিন পরিবারকে বড় করে দেখলে আজ তোমার কাছে পরিবার ছোট হয়ে গেল। তুমি ঋষিকে বাধ্য করেছিলে নিজের জীবন থেকে দূরে যেতে। ঋষি তোমার হাত কখনো ছাড়েনি। তোমাকে নিয়ে দূর দেশে পাড়ি জমাতে চেয়েছিল। তোমার জন্য তার পরিবারের বিরুদ্ধে একবারও যায়নি। তোমাকে ঋষির বউ করার জন্য প্রকৃতি তোমার মায়ের পা ধরে ভিক্ষা চেয়েছে। শুধু প্রকৃতি নয়, ঋষির বন্ধু অর্পণ নিজের সমস্ত প্রপার্টি লিখে দিতে চেয়েছিল। তুমি সব কিছুই জানো না। প্রকৃতি হাজার অপমানিত হওয়ার পরও তোমার সঙ্গ ছাড়েনি। তোমাকে প্রতিনিয়ত সাহস দিয়ে গেছে। আমি জোর দিয়ে বলতে পারবো তোমার ভালোবাসা ছিল মোহ। তুমি কখনো ঋষিকে ভালোই বাসোনি। অনবরত কথাগুলো বলে যাচ্ছে। আরও কিছু বলার আগেই ছোঁয়া অজান্তার গালে থাপ্পড় দিয়ে বসল। ব্যাস অজান্তা, আমার ভালোবাসার নামে একটাও বাজে কথা বলবে না। আমার পবিত্র ভালোবাসাকে তুমি অপবিত্র করবে না। আমার কাছে আমার ভালোবাসা সবার ঊর্ধ্বে। আমি ঋষির হাত কখনো ছাড়িনি। ঋষি যেন অনেক দূরে এগিয়ে যেতে পারে, সেজন্য আমি ঋষির লাইফ থেকে দূরে সরে এসেছি। অজান্তার মা কিছু বলতে নিলে অজান্তা থামিয়ে দেয়। অজান্তার ফর্সা গাল লাল টকবক করছে। একটু টোকা দিলেই যেন রক্ত বেরিয়ে আসবে। চোখের জল মুছে বলল, আমার বিয়ে নিয়ে তোমাকে ভাবতে হবে না। আমি ঋষির বন্ধু অর্পণকে বিয়ে করব। তুমি জেনে কষ্ট পাবে বলে আমি সব চেপে গেছি। আমিও নিজের জীবনের থেকে বেশি ঋষিকে ভালোবাসি। কিন্তু ঋষি আমাকে এক মুহূর্তের জন্য ভালোবাসেনি। আমি ঋষিকে কখনো কষ্ট পেতে দেব না। আমার জীবনে ভালোবাসার বীজ উৎপন্ন করেছে ঋষি। তাকে দেখে বুঝতে পারি ভালোবাসার মানে। তোমার যদি কোনো দিন আমাকে নিয়ে সন্দেহ হয়, সেজন্য আমি অর্পণকে বিয়ে করতে রাজি। অর্পণের সাথে প্রাইভেট পড়তাম, তখন থেকে অর্পণ আমাকে পছন্দ করে। আমার মনে কখনো ভালোবাসার ফুল ফোটাতে পারিনি। আমি খোঁজ নিয়ে জানতে পারি ঋষির একমাত্র বন্ধু অর্পণ। আমার বিয়ে নিয়ে কোনো অভিযোগ থাকলে বলতে পারো।
ছোঁয়া অজান্তাকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। ছোঁয়ার জন্য অজান্তা অনেক কিছু করেছে, নিজের ভালোবাসা কুরবানি দিয়েছে ছোঁয়াকে ঋষির কাছে ফিরিয়ে দিতে। ছোঁয়া ভেজা গলায় বলল, আমাকে ক্ষমা করে দাও, আমি বুঝতে পারিনি, আমি না জেনেই তোমার গায়ে হাত তুলেছি। প্লিজ কিছু মনে করো না, আমি ঋষিকে আর কষ্ট পেতে দিব না। আমি ঋষির সাথে ঘর বাঁধতে রাজি। অজান্তার মা বলে উঠল, আমি ঋষিকে অফিসের বড় কোনো পদে নিযুক্ত করব। তুমি অফিসের এমডি আছো আর চিরকাল থাকবে। আমার মেয়ের যতটুকু অধিকার আছে তোমারও ততটুকুই অধিকার আছে। অজান্তা ছোঁয়া তাদের মাকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। অজান্তা ভেজা গলায় বলল, মা, দাদাকে ক্ষমা করে দাও, তাকে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসো। আমাদের পরিবারে আবার হাসি ফিরে আসবে, আমরা আবার এক হয়ে বাঁচবো। মুচকি হেসে বললেন, আমি সচ্চের সকল আবদার ক্ষমা করে দিলাম। তাকে তোমরা বাড়িতে ফিরে আসতে বলো। আমি তার কাছে অপরাধী। আমি স্বচ্ছ আর আমার বৌমাকে বাড়িতে দেখতে চাই। অজান্তা দৌড়ে নিজের রুমে চলে যায়। ফোন নিয়ে স্বচ্ছকে ফোন দিয়ে সব কিছু জানিয়ে দেয়। ফোন রেখে ভাবতে থাকে ঋষিকে কিভাবে বিয়েতে রাজি করাবে। ঋষি বিয়েতে রাজি হবে কি? অজান্তা ফোন দিয়ে প্রকৃতি আর অর্পণকে নিজ বাসায় আসতে বলে। প্রকৃতি পড়ার টেবিলে বসে নিজের পড়া কমপ্লিট করে যাচ্ছে। পুষ্প স্যার সন্ধ্যার পর থেকে বাড়িতে নেই। পুষ্প স্যারের খোঁজ জানার জন্য প্রকৃতি ফোন দিলে অপর পাশ থেকে বলে উঠল, আমি বিজি আছি, তোমার সাথে পরে কথা বলবো। প্রকৃতি মুখ গোমরা করে নিজের পড়া পড়ে যাচ্ছে। প্রকৃতির পড়ার মাঝে পুষ্প স্যার রুমে প্রবেশ করে। প্রকৃতির দিকে না তাকিয়ে টি শার্ট টু কোয়ার্টার্স নিয়ে ওয়াশরুমে চলে যায়। আর চোখে সবকিছু দেখে যাচ্ছে প্রকৃতি। প্রকৃতি মনে মনে বলল, আমার স্বামী আমাকে একটুও ভালোবাসে না। মুভিতে দেখি স্বামীরা বাহির থেকে এসে বউকে আলতো করে জড়িয়ে ধরে, পৃথিবীর সকল সুখ খুঁজে পাই। আমার স্বামী নিজ থেকে তো কোনো দিন কথাই বলে না, আবার কিনা জড়িয়ে ধরবে। হে সৃষ্টিকর্তা, আমার স্বামীকে একটু রোমান্টিক বানিয়ে দাও। এমন আনরোমান্টিক বর থাকলে কোনোদিন মা ডাকও শুনতে পারবো না। পুষ্প স্যার ওয়াশরুম থেকে বের হতেই প্রকৃতি ছোট বাচ্চাদের মতো চিৎকার করে পড়া শুরু করে। আজ কিছুতেই পুষ্প স্যারের সাথে কথা বলবে না। পুষ্প স্যার বিছানায় বসে প্রকৃতির দিকে অবাক চোখে তাকায়। প্রকৃতির মনে উত্থাল ঢেউ বয়ে যাচ্ছে। আজ তার স্বামী তার দিকে তাকিয়ে আছে। পুষ্প স্যার কাশি দিয়ে বলল, জল এনে দিব? জোরে জোরে পড়তে পড়তে তোমার গলা শুকিয়ে যাচ্ছে। পুষ্প স্যারের কথায় প্রকৃতির অনেক রাগ হয়। প্রকৃতি বই রেখে কাছে তেড়ে আসে। প্রকৃতি তেড়ে আসতেই প্রকৃতির হাত ধরে পুষ্প স্যার নিজের কোলে বসায়। প্রকৃতি উঠতে নিলে পেটে হাত দিয়ে প্রকৃতিকে চেপে ধরে। চুলে মুখ গুজে নেশাভরা কণ্ঠে বলে, আমার উপর তোমার এত অভিমান? আমাকে মেরে ফেললে বর কোথায় পাবে? লজ্জা করে না? স্যার হয়ে ছাত্রীর সাথে অসভ্যতামি করছেন। ছাড়েন আমাকে, ছাড়েন বলছি। আমি ভার্সিটিতে তোমার স্যার, এখন তোমার স্বামী, তোমার উপর আমার অধিকার আছে। অধিকার দেখাতে আসবেন না একদম। আপনি কি স্বামী হওয়ার কোনো কর্তব্য পালন করেছেন? ওকে, আজ থেকে স্বামী হওয়ার কর্তব্য পালন করব, সেজন্য চোখ বন্ধ করতে হবে। পারবো না চোখ বন্ধ করতে। চোখ বন্ধ করলে আপনি আমার সাথে কি না কি করেন। প্রকৃতির ঘাড়ে ভালোবাসার পরশ এঁকে দেয়। চোখ বন্ধ না করলে এভাবেই বসে থাকো। আমার ভালোই লাগছে তোমাকে জড়িয়ে ধরে নিজের কাছে রাখতে। ওকে ফাইন, আমি চোখ বন্ধ করছি। প্রকৃতি চোখ বন্ধ করতে পুষ্পস্যার প্রকৃতির হাতে নুপুর দেয়। প্রকৃতির চোখ মেলে নুপুর দেখে খুব খুশি। পুষ্পস্যারের কাছ থেকে প্রথম উপহার পেয়ে খুশি হয়। ভালো হয়নি? এভাবে দেখছো কেন? তোমার পায়ে মানাবে না? খুব সুন্দর হয়েছে, কিন্তু আমার পায়ে পড়ানোর মানুষ নেই। কাল ভার্সিটিতে যাওয়ার পর পড়বো। ভার্সিটিতে অনেক বন্ধু আছে, তাদের বললেই পড়িয়ে দেবে। বন্ধু কথাটা হজম করতে পারল না পুষ্পস্যার। নুপুর হাতে নিয়ে প্রকৃতির সামনে হাঁটু গেড়ে বসে পড়ল। প্রকৃতির পা নিজের উড়োতে রেখে নুপুর পরিয়ে দেয়। পুষ্পস্যারের স্পর্শে প্রকৃতি কেঁপে ওঠে। কি যে চোখ বন্ধ করে ফেলে। প্রকৃতিকে নুপুর পরানোর পর প্রকৃতির দুই চোখে আলতো করে ভালোবাসার পরশ রেখে দেয়। নীরবে নির্বৃত্তে বসে আছে তিন জোড়া চোখ, একে অপরের দিকে তাকিয়ে আছে। নিস্তব্ধতা বিরাজ করছে অজান্তা প্রকৃতি অর্পণের মাঝে। অজান্তা নিস্তব্ধতা ভেঙে বলল, সোয়াকে রাজি করাতে পারছি বিয়েতে। ঋষিকে কিভাবে বিয়েতে রাজি করাবো? ঋষি কি আজও রাজি হবে বিয়েতে? প্রকৃতি চকিত হয়ে বলল,
ছোঁয়ার আবারও বিয়ে মানে? ছোঁয়ার তো একবার বিয়ে হয়ে গেছে। অজান্তা প্রকৃতির দিকে এক পলক তাকায়। তারপর অজান্তা প্রকৃতি আর অর্পণকে সমস্ত বিষয় খুলে বলে। দুজনে অজান্তার কথা শুনে আকাশ থেকে পড়ে। অজান্তা মুচকি হেসে বলল, সৃষ্টিকর্তা যা করেন ভালোর জন্যই করেন। তিনিও চান ছোঁয়া ঋষিকে মিলিয়ে দিতে। ওনার চাওয়া না থাকলে আমার দাদা কখনো বাড়ি ছেড়ে যেত না। প্রকৃতির ছোঁয়া আজও ঋষির ভালোবাসার জন্য পাগল। তাকে ছাড়া কিভাবে বেঁচে আছে তুমি তাকে দেখলে বুঝতে পারবে। অজান্তার কথা শেষ হতেই অর্পণ আহত কণ্ঠে বলল, সবার ভালোবাসা বুঝলেও আমার ভালোবাসা কেউ বোঝে না। প্রকৃতি সন্দেহ কণ্ঠে বলল, আপনার ভালোবাসা কে বুঝলো না? আমার জানা মতে আপনি কারোর সাথে রিলেশন জাননি। প্রকৃতি হাতের উপর হাত রেখে অজান্তা বলল, তার কথা ছেড়ে দাও। আমাদের মিশন হলো ঋষি ছোঁয়াকে এক করা। অর্পণ, তুমি ঋষিকে বুঝিয়ে বলবে। আমি যতটুকু ঋষিকে জানি, ঋষি অনেক বেশি দুর্বল ছোঁয়ার প্রতি। তোমার কথায় রাজি না হলে তাকে বলবে ছোঁয়া তোমাকে না পেয়ে এখন সুইসাইডও করতে পারে। তাদের ভালোবাসাকে পূর্ণতা দেওয়ার জন্য একটু না হয় ব্ল্যাকমেল করলাম। আজ তোমার কথা বুঝতে পারছি। আমি আজই ঋষির সাথে কথা বলবো। অফিসে ঋষিকে কিছু বলার দরকার নেই। কোনো কারণে ঋষি যদি অফিসে সিন ক্রিয়েট করে তাহলে ছোঁয়ার মান সম্মান যাবে। আমি তোমাকে সন্ধ্যায় ফোন দিব, বরং তুমি বলবে কথাগুলো। প্রকৃতিকে উদ্দেশ্য করে বলল, তুমি তোমার পরিবারের সাথে কথা বলবে। তোমার পরিবারের কাছে বিয়েটা মেনে নিতে কষ্ট হবে, কারণ ছোঁয়া একজন ডিভোর্সি মেয়ে। প্রকৃতি অভয় দিয়ে বলল, আমি মা বাবাকে ঠিক মানিয়ে নিব, আপনারা দাদাকে মানিয়ে নেন। আমিও চাই আমার দাদা সুখী থাকুক। ছোঁয়াকে ছাড়া দাদাও ভালো নেই। পারবো না আমি ছোঁয়াকে কিছুতেই নিজের বাড়ির বউ হিসাবে মেনে নিতে। যে মেয়ের জন্য আমার ছেলেকে এত কষ্ট করলো তাকে আমি এই বাড়িতে দেখতে পারবো না। প্রকৃতির মা নিজের ভিতরের ক্ষোভ থেকে বলে কথাগুলো। প্রকৃতি করুণ দৃষ্টি নিক্ষেপ করে মায়ের কথাগুলো মনোযোগ সহকারে শুনে যাচ্ছে। প্রকৃতি মাকে সব সময় কোমল হৃদয়ের মানুষ হিসেবে জেনে আসছে। এমন অগ্নিমূর্তি ধারণ করতে কখনো দেখেনি। প্রকৃতি ভয়ে ভয়ে বলল, ঋষি যেখানে ভালো থাকবে সেদিকে খেয়াল রাখা আমাদের জরুরি। দাদা কোনোদিন অন্য কাউকে বিয়ে করবে না ছোঁয়াকে ছাড়া। তুমি বলছো ছোঁয়া বিবাহিত? হ্যাঁ, মানলাম ছোঁয়া বিবাহিত। বিশ্বাস করো মা, ছোঁয়ার সাথে স্বচ্ছের কোনো সম্পর্ক নেই। স্বচ্ছ ছোঁয়াকে রেখেই বাড়ি থেকে পালিয়ে গেছে। ছোঁয়ার হাত পর্যন্ত ধরেনি। কর্কশ কণ্ঠে বলল, সমাজে আমাদের একটা সম্মান আছে। ছোঁয়াকে বাড়ির বউ হিসাবে আনলে আমরা সমাজের চোখে ছোট হয়ে যাব। তুমি কোন সমাজের কথা বলছো? যে সমাজে বিপদ দেখলে মুখ ঘুরিয়ে নেয়, যে সমাজ অন্যের দোষগুণ বিচার না করে মানুষের নামে নিন্দা করে, তিল থেকে তাল করা সেই সমাজের কথা বলছো তুমি? চকিত, তুমি বুঝতে পারছো না। এমন কথা লুটে বেড়াবে, সমাজে মুখ দেখাতে পারবে না। ব্যাস মা, আমি সমাজের কোনো কথাই কান দিব না। তারা আমার ভাইয়ের ভালোবাসা বুঝবে না। কাটা স্থানে মলম না লাগিয়ে অন্য স্থানে লাগাতে আঘাত সেরে ওঠে না। আজ তুমি দাদাকে অন্যত্র বিয়ে দিলে পারবে তাদের খুশি করতে? আমরা সবাই চাই দাদা ভালো থাকুক। তার ভালো মন্দের খেয়াল আমাদের রাখতে হবে, মহল্লার কাকিমাদের রাখতে বলিনি। প্রকৃতির মা মলিন কণ্ঠে বললেন, আমার তেমন মত নেই। ছেলের মুখের দিকে তাকিয়ে আমি এই বিয়েতে মত দিলাম। কোনো কিছু হলে আমাকে দোষারোপ করতে পারবে না। মাকে আলতো করে জড়িয়ে ধরে বলল, মা, সীতাকে রাবণ হরণ করার পর সীতার নামে কলঙ্ক দিয়েছিল। সীতার কলঙ্ক যেহেতু মুছে গেছে, তেমনি তোমার ভাবনা পাল্টে যাবে। তোমার চোখের মনি হবে ছোঁয়া। হাতিঝিল লেকের পাশে পাশাপাশি বসে আছে অর্পণ ঋষি। এখনও অজান্তা এসে পৌঁছায়নি। অর্পণ অনেক আগেই অজান্তাকে ফোন দিয়ে বলে দিয়েছে। অজান্তা অর্পণের পাশে এসে বসে। অজান্তা অর্পণের পাশে বসাতে অর্পণ কিছুটা অবাক হয়। ঋষি সন্দেহের কণ্ঠে বলল, ম্যাম, আপনি এখানে? আপনি কখন আসলেন? আমি অনেক আগেই এসেছি। আপনার সাথে আমাদের গুরুত্বপূর্ণ কথা আছে। আশা করি আপনি আমাদের কথাগুলো মন দিয়ে শুনবেন। ঋষির এদিক ওদিক তাকিয়ে পরিস্থিতি বোঝার চেষ্টা করে। চকিত হয়ে মিহি কণ্ঠে বলল, আমার সাথে গুরুত্বপূর্ণ কথা? তার আগে বলেন, আপনি অর্পণকে কিভাবে চেনেন? সেসব পরে হবে, আগে আমার সাথে আসেন। আমি নিরিবিলি জায়গায় এসব কথা বলতে হবে। আমি ছোঁয়ার বিষয়ে কোনো কথা বলতে চাই না। ম্যাম, আমাকে ক্ষমা করবেন। আপনার বিষয়ে কোনো কথা শুনতে চাই না। আমি ছোঁয়াকে ভুলতে পারবো না। আপনাকে আমার মনেও জায়গা দিতে পারবো না।
আমার মন বড় নয়, আমি ছোঁয়ার স্মৃতি নিয়ে বাকি জীবন পার করে দিতে চাই। অজান্তা মুচকি হেসে বলল, আপনাকে এসব বিষয়ে কোনো কথা বলবো না, আপনার সাথে অন্য বিষয়ে কথা আছে। ঋষি, অজান্তা, অর্পণ একটি ক্যাফেডিয়ামে যায়। অজান্তা কফির কাপে চুমুক দিয়ে বলল, মা, ছোঁয়ার বিয়ে ঠিক করেছেন। বিয়ের কথা শুনে ঋষি বসা থেকে দাঁড়িয়ে পড়ে। হাতে থাকা কাপ ফ্লোরে পড়ে যায়। ওইটার কিছু বলার আগেই অর্পণ বলে ওঠে, আমি দাম দিয়ে দেবো, এ নিয়ে কোনো সিন ক্রিয়েট করবে না। ঋষি নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। ঋষি অজান্তার দিকে ঝুঁকে বলল, এসব কি বলছেন? ছোঁয়া বিবাহিত, আপনার মা ছোঁয়ার সাথে এমন অন্যায় করতে পারে না। ঋষির ইচ্ছে করছে অজান্তার গালে কষিয়ে কয়েকটা থাপ্পড় বসাতে। অর্পণ ঋষির হাত ধরে টেনে বসায়, কোমল গলায় বলল, ঋষি নিজেকে শান্ত কর, অজান্তা কি বলতে চাচ্ছে তা শুনি। অজান্তা পুনরায় বলতে শুরু করল, আমার মা মনে করেন ওনার জন্য ছোঁয়ার এমন অবস্থা। ছোঁয়া সারাদিন ডিপ্রেশনে থাকে, ঠিকমতো খাবার খায় না, মায়ের জন্য ছোঁয়ার এমন অবস্থা। নিজের ছেলের সাথে বিয়ে দিয়ে ছোঁয়ার জীবন শেষ করে দিয়েছে। ওনার ভুল সংশোধনের জন্য ছোঁয়ার অন্যত্র বিয়ে দিতে চান। ঋষি আহত কণ্ঠে বলল, ছোঁয়া এই বিয়েতে রাজি হয়ে গেল? ছোঁয়া আমার ভালোবাসার কোনো মূল্য দিল না? হ্যাঁ, ছোঁয়া এই বিয়েতে রাজি। আপনি যদি ছোঁয়াকে বিয়ে করতে চান তাহলে এই বিয়ে আটকানো যাবে। টলমল চোখে বলল, পারবো না ছোঁয়ার মন ভাঙতে, আমি ছোঁয়াকে বিয়ে করতে পারবো না। ছোঁয়া আমাকে ছাড়া খুশি থাকলে আমিও ভালো থাকবো। অজান্তা রাগী গলায় বলল, মানুষ ভালোবাসা দেখায়, ভালোবাসতে পারে না। আপনার ভালোবাসা সত্যি হলে আপনি ছুটে যেতেন ছোঁয়ার কাছে, তাকে বিয়ে করতে মানা করতেন না। আপনি অভিনন্দন জানাচ্ছেন। অর্পণ ঋষির দিকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে বলল, গার্লফ্রেন্ডের বিয়ে হয়ে যাচ্ছে, বিয়ে হোক। এমন গার্লফ্রেন্ড ছেড়ে যাওয়া লোক ঋষি, তোর মন বলতে কিছু আছে? তোর ভালোবাসা খাঁটি নয়, খাঁটি হলে এমন করতে পারতি না। তোর ভালোবাসা হিন্দি সিরিয়ালকেও হার মানাবে। বাহ বাহ। ঋষি রাগী গলায় বলল, আমি কি করব? আমি ছোঁয়াকে উঠিয়ে নিয়ে আসবো, তার বিয়ের আসরে গুডামি করব, যেখানে ছোঁয়া নিজে থেকেই এই বিয়েতে রাজি। অজান্তা মাথা নিচু করে বলল, ছোঁয়া বিয়েতে রাজি, কিন্তু বিয়ের জন্য নিজের জীবন উৎসর্গ করতে। ছোঁয়া ঋষিকে ছাড়া দ্বিতীয় কাউকে বিয়ে করবে না। ঋষি যদি তাকে মেনে নিতে না পারে তাহলে ছোঁয়া সুইসাইড করবে। আমি কিছুতেই ছোঁয়ার ক্ষতি হতে দিব না। আমি ছোঁয়াকে বিয়ে করতে রাজি। আমি আজ রাতেই আপনাদের বাসায় যাব বিয়ের প্রস্তাব নিয়ে। আমি নিজে ম্যামের সাথে কথা বলবো। বাড়িতে যান, আঙ্কেল আন্টিকে নিয়ে বাসায় আসেন। তারাই বিয়েতে রাজি। প্রকৃতি তাদের বিয়েতে রাজি করিয়ে নিয়েছে। ঋষির মা বাবা, ছোঁয়ার মা বাবা, অজান্তার মা বাবা, স্বচ্ছ ও তার স্ত্রী। প্রকৃতি পুষ্পসার সোফায় মুখ গোমরা করে বসে আছে। এক পাশে চোরের মতো বসে আছে ঋষি। ঋষির পাশে দাঁড়িয়ে আছে ছোঁয়া। পরিবারের লোক কি তাদের বিয়ে মেনে নেবে? 20 মিনিট হয়ে যাচ্ছে, সকলের মুখে নীরবতা, শুধু চোখের ইশারায় কথা হচ্ছে। অজান্তা হাতে মিষ্টি নিয়ে আস্তে আস্তে বলল, অভিনয় করতে হবে না। ঋষি ছোঁয়ার দিকে তাকানো যাচ্ছে না। বলে দাও আমরা এই বিয়ে মেনে নিয়েছি। অজান্তার কথায় সকলে উচ্চস্বরে হাসিতে মেতে ওঠে। ছোঁয়া ঋষির বিয়ে ঠিক করে 7 দিন পর। এর মাঝে কেউ কারোর সাথে দেখা করতে পারবে না। মুখ গুমরা করে শুয়ে আছে প্রকৃতি। অপর পাশে অন্যদিকে কাঁধ হয়ে শুয়ে আছে পুষ্পসার। প্রকৃতির অভিযোগ, পুষ্পসার তাকে একটুও ভালোবাসে না। প্রকৃতির ভালোবাসার কোনো দাম নেই পুষ্পসারের কাছে। প্রকৃতি নিজ থেকে পুষ্পসারকে পিছন থেকে জড়িয়ে ধরে। পুষ্পসার নিজেকে ছাড়িয়ে নিয়ে প্রকৃতির দিকে ঘুরে ভ্রু নাচিয়ে বলল, কি হচ্ছে এসব? আমাকে ঘুমাতে দাও। ঋষির বিয়ের সব কাজ আমাকেই করতে হচ্ছে, আমি অনেক ক্লান্ত। প্রকৃতি রাগী অভিমানী কণ্ঠে বলল, হনুমান বানর, আমি তোর সামনে আছি, আমাকে চোখে পড়ে না? তুই ঋষির বিয়ে নিয়ে পড়ে আছিস। তোর বিয়ে কিভাবে বাঁচাবি এটা ভাব। তিথি ঠিকই বলতো, নিজের বয়সের থেকে বড় কাউকে বিয়ে করলে আনরোমান্টিক হয়। লাগবে না আমার ভালোবাসা, আমি আজ থেকে মাটিয়ে থাকবো। প্রকৃতির বালিশ নিয়ে নিচে নামতে নিলে পুষ্পসার প্রকৃতির হাত ধরে নিজের বুকের সাথে মিশিয়ে নেয়। প্রকৃতি ছুটার চেষ্টা করছে। পুষ্পসার প্রকৃতির কানে ফিসফিস করে বলল, আমি রোমান্টিক হলে সামনের বছরই বাবা ডাক শুনতে পারবো। তার জন্য তুমি প্রস্তুত তো? আপনি আসলে একটা লুচুপোলা, আমাকে লজ্জায় ফেলতে ভালো লাগে আপনার? প্রকৃতি কোনো কথা না বলে পুষ্পসারের বুকের মধ্যে মুখ লুকায়। মান অভিমান শেষ ভালোবাসায় পূর্ণ হয়। বউ সেজে বসে আছে ছোঁয়া।
কাঁচা ফুলের গন্ধ সারা ঘর মোমো করছে। নিজেকে আজ ভাগ্যবান মনে হচ্ছে তিথি ছোঁয়ার কোলে মাথা রেখে। আজ থেকে আমার ক্রাশকে তোকে লিখে দিলাম। আমার একটা ক্রাশ কমে গেল, চিন্তা করিস না। অর্পিত চাচা তো ভাইয়ের দিকে নজর দেবো এখন থেকে। উর্বি রেগে বলল, কুত্তি, তুই আমার ভাইয়ের দিকে নজর দিলে তোর চোখ তুলে ফেলবো। মা বলেছে তার সাথেই আমার বিয়ে দিবে। তিথি উর্বিকে জড়িয়ে ধরে। আরে বলু, অভিনন্দন। আমার দুইটা দুলা ভাই হলো, একটা তো ক্রাশ ছিল, যা আজ থেকে তাকে দুলা ভাই বলে ডাকবো। প্রকৃতি বলে উঠল, তিথি পাখি, এখন তোরা রুম থেকে বের হ। নতুন বউকে একটু সময় দি, দাদা বাহিরে দাঁড়িয়ে আছে। তিথি খেপে বলল, তোর ভাই আমার ক্রাশ ছিল, আমি কিছুতেই রুমে থেকে যাব না। হিন্দি সিরিয়াল দেখিস না, এক্সের বিয়েতে বাসর করতে দেয় না, আমিও তাদের বাসর করতে দেব না। অজান্তা মুচকি এসে বলল, হাসতে বলো, বাইরে সবাই আছে। ঋষি বেচারা বহু কষ্টে ছোঁয়াকে পেয়েছে, তাদের একটু সময় দিতে হবে। তিথিকে এক প্রকার টেনে রুম থেকে নিয়ে যায়। ঋষির রুমে এসে ছোঁয়ার দিকে অপলোক দৃষ্টিতে তাকিয়ে আছে। ছোঁয়ার কপালে ভালোবাসার পরশ রেখে বলল, যাও এগুলো চেঞ্জ করে আসো। তোমার চেঞ্জ করা শেষ হলে আমি চেঞ্জ করব। দুজনেই ভারী পোশাক ছেড়ে হালকা পোশাক পরে ঋষি ছোঁয়ার হাত নিজের বুকে রেখে বলল, আমি তোমাকে কিছুতেই হারাতে পারবো না। তুমি আমার হৃদয়ের সাথে মিশে গেছো, আমার শ্বাস প্রশ্বাস তুমি। আমিও আপনাকে ছাড়া অন্য কাউকে কল্পনাও করতে পারি না। আপনার পাশে আমি সারা জীবন থাকবো, শুধু এই জীবনে নয়, পরের জীবনেও আপনার সাথে থাকতে চাই। ছোঁয়ার কানে কানে ফিসফিস করে বলে উঠল, আমি তোমাকে প্রতিটি স্পর্শতায় পেতে চাই। আমার স্পর্শের কারণ হবে, আমার স্পর্শতায় তুমি থাকবে। ছোঁয়া লজ্জা পেয়ে ঋষিকে জড়িয়ে ধরে। ঋষি ছোঁয়াকে পাজা কোলে করে বিছানায় শুয়ে দেয়। ছোঁয়া লজ্জায় দু হাত দিয়ে নিজের মুখ লুকানোর চেষ্টা করে। ঋষি রুমের লাইট বন্ধ করে দেয়।